আপু, তোর স্বামী আজ দুপুরে আমার বুকে হাত দেওয়ার চেষ্টা করেছে। বাড়িতে কেউ না থাকলে তোর স্বামী আমার সাথে অশালীন আচরণ করতে দ্বিধাবোধ করে না। কথাটি শেষ করা মাত্র সপাটে আমার গালে থাপ্পড় মেরে বসলো আমার বড় আপু। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। আমি জানতাম আমার আপু আজও এরকম একটা ভুল করবে, কারণ ও আমার থেকেও ওর স্বামীকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। আমার স্বামী অনেক ভালো, তুই খারাপ। স্বামীকে তো কবেই খেয়ে বসে আছিস, এখন নিজের চাহিদা মিটানোর খায়েশ আমার স্বামীকে দিয়ে পূরণ করতে চাইছিস। নিজের দোষ ঢাকতে আমার স্বামীর উপর এরকম একটা অপবাদ চাপিয়ে দিতে তোর কণ্ঠস্বর কাঁপলো না? মাথা উঁচু করে আপুর দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বললাম, আমার চাহিদার কথা বললে না? সেই চাহিদা মেটাতে তোমার স্বামীর প্রয়োজন আমার নেই, বরং তুমি হয়তো তোমার স্বামীর চাহিদা মেটাতে পারো না বলে তোমার বিধবা বোনের দিকে আজ তোমার স্বামী হাত বাড়িয়েছে। আজ হয়তো আমার দিকে হাত বাড়িয়েছে, অন্যদিন দেখবে অন্য মেয়ে নিয়ে তোমার সামনে ফুর্তি করবে। তুমি তাকে দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না। কি ভাবছিস তুলি? কারো ডাকেই আমার পুরনো স্মৃতিচারণে ব্যাঘাত ঘটলো। পিছনে ঘুরে দেখি আমার ঘরে মা এসেছে। মা এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন। আমার মুখের দিকে পলকহীন চোখে তাকিয়ে বললেন, আজও কাঁদছিস? মাকে দেখে যেন আমার মন মুহূর্তে কিশোরী সুলভ হয়ে গেল। মাকে জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বলি, মা, আমার কি অপরাধ আছে বলতে পারবে? কোন অপরাধে আজ আমি এই সমাজে বিধবার ট্যাগ পেলাম? বড় বোনের কাছে হয়ে গেলাম ওর স্বামীর দিকে হাত বাড়িয়ে দেওয়া চরিত্রহীনা। একটিবারের জন্য আপু জানার চেষ্টা অবধি করেনি আমি কি বলতে চেয়েছি। মেয়ের কথার বিপরীতে কি বলবেন সেই ভাষা নেই নাজমা বেগমের। মেয়ের পিঠে হাত বুলিয়ে মৃদু আওয়াজে বলেন, হায়াত মতের ব্যাপারে আমাদের কারোর হাত নেই। ইশফাক আমাদের ছেড়ে চলে গেছে, এটা আমাদের জন্য যতই কষ্টদায়ক হোক না কেন, এর চেয়ে কঠিন সত্য ছাড়া আর কিছুই নয়। এই সমাজের মানুষ, তোর বোন তোকে কি বলছে এইসব ব্যাপারে কান দেবার দরকার নেই। আমি তোর মা, এখনো জীবিত আছি, আমি তোর পাশে সব সময় আছি। তুলি ওর মায়ের বুকে চুপটি করে আছে, থেকে থেকে হিসকি তুলে কাঁদছে। নাজমা বেগম যেন মেয়ের কান্না দেখে অভ্যস্ত হয়ে গেছেন, কারণ আজ 4টি বছর ধরে ওনার এই হাসি খুশি থাকা মেয়েটি পৃথিবীর সবচেয়ে দুঃখী মেয়ে। একটু পর আমরা তোর ফুফির বাসায় যাব, নাতাশাকে আজ দেখতে আসবে, আর তোর ফুফি বলেছে তুই নাতাশাকে আজ সাজিয়ে দিবি। মায়ের বুক থেকে মাথা উঁচিয়ে তুলি বলল, কিন্তু মা, আমি যে অপয়া। নাতাশার জীবনের এমন খুশির একটা দিনে ওর কোনো জিনিসে হাত দেওয়া মানে কুনজর দেওয়া হবে। তুই এইসবে বিশ্বাস করিস? আই কান্ট বিলিভ দিস। আমার কথা বাদ দিলাম, তোর ফুফি যদি শুনে তুই এই কথা বলেছিস তবে তোকে উল্টা লটকিয়ে তোর পিঠের চার তুলে নিবে। এখন কথা না বাড়িয়ে বোরকা পরে তৈরি হয়ে নে, আমিও তৈরি হয়ে নেই। নাজমা বেগম মেয়েকে রেখে ঘর ছেড়ে বের হয়ে যাবেন, এমন সময় তুলির কথা শুনে উনি থমকে দাঁড়িয়ে পড়লেন। শিমুল ভাইয়া আছে ওই বাড়িতে? আমি জানি না শিমুল বাড়িতে আছে কি নাই, অতীত ভুলে যা তুলি। এতে তোর যেমন ভালো হবে, সাথে তোর আশেপাশে মানুষেরও ভালো হবে। কথা না বাড়িয়ে তৈরি হয়ে নেয়। নাজমা বেগম চলে গেলেন। তুলি দীর্ঘশ্বাস ছেড়ে খাট থেকে নেমে আলমারি খুলে বোরকা বের করে তৈরি হয়ে গেল। হ্যান্ডব্যাগ নিয়ে ঘর থেকে বের হয়ে ওর মায়ের ঘরের দরজার সামনে যেতেই দেখলো ওর মা বের হয়ে আসছে। এরপর একসাথে বের হয়ে রিকশায় চড়ে রওনা হলো ওর ফুপির বাড়ির উদ্দেশ্যে। দুই বোন মিলে পরিবারের সকল সদস্যের ছবি দেখছিলাম। হুট করে আমার চোখে পড়লো একটা ছেলে বাবুর ছবি। ন্যাপি পরা মুখে আঙ্গুল দিয়ে রেখেছে। চেহারার গঠন বলে দিচ্ছে এই ছবির বাবুটা আমাদের শিমুল ভাইয়া। আমি নাতাশাকে দেখাতেই নাতাশ হু হা করে আমার সাথে তাল মিলিয়ে হাসতে লাগলো। এমন সময় কারো পায়ের শব্দ পেলাম আমি আর নাতাশা মাথা উঁচু করে দেখি শিমুল ভাইয়া আমাদের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। আমার ঘরে কি করছিস তোরা? কি হলো, জবাব দিচ্ছিস না কেন? জোরে ধমক দিতেই নাতাশা আর তুলি কেঁপে উঠল। বাড়ির সবার ছবি দেখছিলাম, আর এই অ্যালবামটা তোমার ঘরে ছিল, তাই এখানে বসে আমরা দেখছিলাম। তুলি মাথা নিচু রেখে উত্তর দেয় শিমুলকে। কথার ফাঁকে নাতাশা এক দৌড়ে ঘর ছেড়ে বের হয়ে গিয়েছে। তুলি একা একা শিমুলের সামনে দাঁড়িয়ে ভয় পাচ্ছিল। এই, তুই আমার দিকে তাকা। মাথা নিচু করে রেখেছিস কেন? তাকা আমার দিকে। শিমুলের ফের ধমকে তুলি এবার কেঁদে ফেললো। শিমুল তুলিকে কাঁদতে দেখে হতভম্ব হয়ে গেল। তুলিকে আদর মাখা সুরে বলল,
কি হয়েছে পাখিটা? কাঁদিস কেন? আমি তোকে বলেছি আমার দিকে তাকাতে। এতে কান্না করার কি আছে? তুমি জানো আমি জোর গলায় কথা বললে ভয় পাই, আর সেখানে তুমি বারবার আমার সামনে চিৎকার করে কথা বলছো। যা, সরি বললাম তোকে, আর কখনো তোর সঙ্গে জোর গলায় কথা বলবো না। শিমুলকে কাম ধরতে দেখে কিশোরী তুলি সেদিন চোখে পানি নিয়ে কিলকিলিয়ে হাসছিল। মায়ের ডাকে স্মৃতির জগৎ থেকে বের হয়ে রিক্সা থেকে নেমে পড়ল তুলি। মা রিক্সা ভাড়া মিটিয়ে তুলির পিছনে পিছনে যাচ্ছে। এই বাড়ির প্রতিটি কোণা তুলির খুব পরিচিত, কারণ এই বাড়িতে থেকে শৈশব থেকে কৈশোরে পা রেখেছিল তুলি। অথচ আজ কয়েক বছর ধরে এই বাড়িতে ঠিক আগের মতো আসা হয় না তার। কলিং বেল বেজে উঠতেই হাসি মুখে দরজা খুলে বের হয়ে এলো তুলির ফুপি। এতদিন পর ভাইজিকে দেখে আনন্দে বুকে টেনে নিলেন। তুলি মুখে হালকা হাসির রেখা টেনে বলল, কেমন আছো ফুফি? ভালো আছি। তুই এত শুকিয়ে গেছিস কেন পাখি? আর বলিস না শিউলি, তোর ভাইজি না খেয়ে খেয়ে শরীরে এই হাল করে ফেলেছে। নাতাশা কই? পার্লারে গিয়েছে। তোরা উপরে গিয়ে বিশ্রাম নে, নাতাশা এলে তোদের সাথে দেখা করবে। আমি আর মা সিঁড়ি দিয়ে পেয়ে যাচ্ছিলাম, এমন সময় আমাদের সাইড কাটিয়ে নিচের দিকে নেমে যায় শিমুল ভাইয়া। প্রথমে নিজের মনের ভুল মনে করলো, মাকে যখন ভালো মন্দ জিজ্ঞেস করলো তখন সত্যি সত্যি মেনে নিলাম আমার সামনে দাঁড়িয়ে আছে নির্দয়, পাষাণ, নিষ্ঠুর আলফাজ শেখ শিমুল। কি রে তুলি, শিমুলকে জিজ্ঞেস করবি না ও কেমন আছে? ফুফির কথা শুনে আমি শিমুল ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরের ঘরে চলে এলাম। যদি একটিবারের জন্য তাকাতাম তাহলে দেখতে পেতাম কেউ আমার দিকে অবাক ঘৃণা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘরে এসে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। এতক্ষণ ধরে চেপে রাখা চোখের পানিগুলো আপনা আপনি গড়িয়ে পড়তে লাগলো। কেন আজ আপনার সাথে আমার দেখা হলো? এত বছর বেশ ছিলাম আপনাকে না দেখে। কেন আমি যেটা চাই না সেটা আমার সাথে হয়? কেন কেন কেন? তুলির এই চিৎকার বুকের ভেতরে চাপা পড়ে যাচ্ছে, কারণ এই কান্না বা দুঃখ কাউকে প্রকাশ করে দেখানো যায় না। তুলি দরজা খোল। এই তুলি দরজা খুলছিস না কেন? মায়ের ডাক শুনতে পেলাম। চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। দরজার কাছে গিয়ে দরজা খুলতেই মা আর ফুফি ঘরে ঢুকে আমায় জিজ্ঞেস করছে, হঠাৎ করে কি হলো তোর? শিমুলকে কিছু না জিজ্ঞেস করে চলে এলি? আসলে ফুফি বাইরের কড়া রোদ দিয়ে এলাম তো হুট করে মাথা ব্যথা করছে, তাই মাথায় পানি দিলাম। দেখছো না চুল ভিজে আছে। বলেই কপালের ভেজা অংশ দেখিয়ে দিল তুলি। তুলির ফুপি আরো কিছু জিজ্ঞেস করবে, এমন সময় শিমুল মা মা বলে ডেকে উঠতেই ফুপি ঘর ছেড়ে বের হয়ে গেলেন। তবে যাওয়ার আগে বলে গিয়েছেন তাড়াতাড়ি নিচে ডাইনিং এ চলে যেতে, দুপুরে খাবার সবাই একসাথে খাবে। তুলির ফুপি চলে গেলে তুলির মা দরজা লাগিয়ে মেয়ের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন। তুলি ওর মায়ের নীরবতা দেখে বুঝতে পেরেছে ওর মা ওর উপর অনেক রেগে আছে। তুলি ওর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে ওর মায়ের ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মা রেগে আছো কেন? তোর এই জিদ কবে যাবে তুলি? শিমুল তোর চেয়ে বয়সে গুনে গুনে 10 বছরের বড়। সে ছেলেকে তুই কিছু জিজ্ঞেস না করে চলে এসেছিস। বড়দের কিভাবে সম্মান করতে হয় সেটা তুই জানিস না? ছেলেটা কি ভাবলো তোর আচরণ দেখে? কাকে তুমি কি জিজ্ঞেস করতে বলছো মা? তোমার ভাইয়ের পুত্রকে কি জিজ্ঞেস করবো আমি? আজ 4 বছর ধরে সে কি আমার খবর নিয়েছে আমি মরে গেছি নাকি বেঁচে আছি? আমি তোর এত প্রশ্নের উত্তর জানি না, শুধু এতটুকু বলবো তুই এখনো সেই ছোট্ট তুলি নেই যে শিমুলের কাছে গিয়ে রাগ অভিমান নিয়ে দাঁড়িয়ে থাকবি, আর শিমুল এসে ছোট্ট তুলির রাগ ভাঙাবে। কথাটি বলে মেয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে ঘর থেকে চলে গেলেন। তুলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সত্যিই তো, এখন তো তুলি অনেক বড় হয়ে গিয়েছে, ওর আবার কিসের রাগ অভিমান? তুলি নিজেকে স্বাভাবিক করে নিচে ডাইনিং এ চলে গেল। গিয়ে দেখলো ডাইনিং এ একা বসে ভাত খাচ্ছে শিমুল। তুলি এক কদম পিছিয়ে যাবে এমন সময় তুলি দেখতে পায় শিমুল হেসকি তুলছে। টেবিলে পানি নেই দেখে তুলি দ্রুত কিচেন থেকে পানির জগ এনে গ্লাসে পানি ঢেলে শিমুলের দিকে এগিয়ে দিল। শিমুল চোখের সামনে পানির গ্লাস দেখতে পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি পান করলো। শিমুল গ্লাসটা টেবিলের উপর রেখে ধন্যবাদ শব্দটা উচ্চারণ করতে গিয়েও থেমে গেল, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে তুলি। মুহূর্তের মাঝে শিমুলের কপালের শিরা ফুলে উঠল। টেবিলের উপর থেকে খাবারের প্লেট ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জোর গলায় তুলিকে উদ্দেশ্য করে বলল, আমার সামনে এসে দাঁড়ানোর সাহস তোকে কে দিয়েছে? এসেছিস ভালো কথা, কিন্তু পানি কোন সাহসে দিয়েছিস? শিমুলের চিৎকারের শব্দে তুলি ভয়ে কাঁপছে। শিমুলের হুট করে এইভাবে রেগে যাওয়ার কারণ
বুঝে উঠতে পারছে না তুলি। কিছুটা সাহস নিয়ে তুলি শিমুলকে বলল, কি এমন ক্ষতি করেছি তোমার, যার জন্য এরকম বিহেভ করছো আমার সাথে? পানিই তো দিয়েছি তোমায়, তোমার কষ্ট হচ্ছিল দেখে দিয়েছি। তাছাড়াও ফুফি এখানে থাকলে আমি কখনোই তোমার সামনে আসতাম না। বাহ, কথার জবাব দেওয়া পর্যন্ত শিখে গেছিস। তাছাড়া তোদের মতো মেয়েরা এর চেয়ে বেশি কিছু বলতেও জানে না, করতেও জানে। কথাটি বলে টেবিল ছেড়ে সদর দরজা পেরিয়ে যাবার আগে তুলির প্রশ্ন শুনে থমকে দাঁড়িয়ে পড়ল শিমুল। আমার মতো বলতে তুমি কি বোঝাতে চাইছো? তুলির প্রশ্ন শুনে বিদ্রুপের হাসি দিয়ে শিমুল বলে, উত্তর দিতে আমি বাধ্য নেই। তাছাড়া তোর সাথে আমার প্রশ্ন উত্তরের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। কথাটি বলে আর অপেক্ষা করেনি শিমুল, বের হয়ে যায় বাড়ি থেকে। শিমুলের কাছ থেকে কোনোদিন এমন কথা শুনতে হবে, এই কথা কখনো মাথায় আসেনি তুলির। তুলি শিমুলের কথা শোনার পর 1 মিনিটের জন্য সেখানে দাঁড়ায়নি, দৌড়ে চলে গেল নাতাশার রুমে। এরপর 2 হাঁটুতে মাথা গুজে 2 চোখের অঝরে অশ্রু ঝরাচ্ছে। ক্লাস 8-এ পড়ার সময় স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তুলি। যাও পাখি বলো তারে গানটি তুলির জন্য সিলেক্ট করে দেয় তুলির স্কুলের গণিত টিচার। তুলি যে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এই ব্যাপারে ওর পরিবারের কেউ জানে না, কারণ তুলির বাবা নাচ গান পছন্দ করে না। নাতাশা এবং গণিত টিচারের অনেক বোঝানোর পর তুলি ওর পরিবারের আড়ালে প্রতিযোগিতায় পার্টিসিপেট করার সাহস জোগাড় করে। স্কুলের টিফিনের সময় গানের প্র্যাকটিস করতে থাকে, কারণ বাড়িতে তো আর প্র্যাকটিস করতে পারবে না। দেখতে দেখতে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন ঘনিয়ে এলো। সেদিন তুলি সোনালী পাড়ের সাদা শাড়ি পরে, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুল খোপা করে গুজে দেয় লাল গোলাপ, কানে গলায় রোজকারের মতো খালি। প্রতিদিন নাতাশা আর তুলি একসাথে স্কুলে না গেলেও আজ একসাথে যাবে, কারণ দুজন মিলে একই রঙের শাড়ি গায়ে জড়িয়ে অনুষ্ঠানে যোগ দিবে। রিক্সার টুংটাং বেল বাজতেই তুলি বুঝে নেয় নাতাশা চলে এসেছে। ঘর থেকে বের হয়ে ওর মা এবং বড় বোনের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দেখে রিক্সায় বসে আছে স্কুল ড্রেস পরিহিত নাতাশা। তুলি এক হাতে শাড়ির কুচি ধরে ভ্রু কুচকে এগিয়ে যায় রিক্সার দিকে। রিক্সায় বসে থাকা নাতাশার কাছে গিয়ে তুলি প্রশ্ন করে, কি রে তুই স্কুল ড্রেসে? আমাদের দুজনের তো শাড়ি পরার কথা ছিল। শাড়ির কথা আর বলিস না পাখি, দেখ তোর পিছনে কে দাঁড়িয়ে আছে। মিনমিনিয়ে কথাগুলো বলে সুবোধ বালিকার ন্যায় চুপচাপ বসে রইল নাতাশা। তুলি বৃত্তির চাহনি নিয়ে পিছনে তাকালো, আর যাকে দেখলো এতে তুলির সকল সাহস আর বিরক্তি মুহূর্তে বিলীন হয়ে গেল, কারণ বাইকের উপরে বসে আছে শিমুল। তুলি তৎক্ষণাৎ নাতাশার দিকে ফিরে নিচু কণ্ঠে বলল, শিমুল ভাইয়া কি আমাদের সাথে স্কুল পর্যন্ত যাবে? নাতাশা রিক্সায় বসে থাকা অবস্থায় নিচু হয়ে তুলির কানে ফিসফিস করে বলে, স্কুলে যাবে এবং তোর গানও শুনবে, এরপর আমাদের বাড়িতে তোকে নিয়ে যাবে আমাদের সঙ্গী করে। এমন কথা শুনে তুলির অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাসি। যেখানে বাবা মাকে না জানিয়ে গান গাইবে স্কুলে, সেখানে কিনা শিমুল উপস্থিত থাকবে, তাহলে তো বাবা মা জেনে যাবে তুলি স্কুলে গান গেয়েছে। আর সবকিছু শিমুলের কাছ থেকে জানার পর বাবা তুলিকে মেরে তক্তা বানিয়ে ফেলবে। কিরে পাখি, আজকে উড়ে উড়ে স্কুলে যাবি? শাড়ি পরে আছিস, চাইলে উড়ে যেতে পারবি না। একটা কাজ কর, কষ্ট করে রিক্সায় উঠে স্কুলে চলে যায়। আর সারাদিন তোদের বডিগার্ড হিসেবে আমি আলফাজ শেখ শিমুল দায়িত্ব গ্রহণ করলাম। আমি মাথা নিচু করে রেখেছি লজ্জায়, কারণ আমি শাড়ি পরেছি আর শিমুল ভাই দেখে ফেলছে। আমার ডান হাতে কারো স্পর্শ পেতে মাথা উঁচু করে দেখি শিমুল ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে। কখন এলেন উনি? মাত্র না বাইকে বসেছিলেন? হাতে কাজলের দাগ লেগে আছে, তাই টিস্যু দিয়ে মুছে দিলাম। রিক্সায় উঠে বস। আমি রিক্সা উঠে বসতেই আমার শাড়ির আঁচল তুলে আমার কোলে রেখে দিলেন শিমুল ভাইয়া। রিক্সা চলতে শুরু করলো। আমাদের পেছনে পেছনে শিমুল ভাইয়া বাইকে আসছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাকে গান গাওয়ার জন্য স্টেজে ডাকা হয়। নাতাশা আমাকে গুড লাক উইশ করলো। আশেপাশে তাকিয়ে শিমুল ভাইয়াকে কোথাও দেখতে পেলাম না। নাতাশা আমাকে জানালো শিমুল ভাইয়া জরুরি একটা কাজে ওনাদের বাড়িতে চলে গিয়েছে। শিমুল ভাইয়ার চলে যাওয়ার কথা শুনে ভীষণ খুশি হয়েছে, কারণ উনি থাকলে আমার গলা দিয়ে গানের সুর না বেরিয়ে কাকের কাকা বের হবে। আমি কাপা শরীরে স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিলাম। অতঃপর যাও পাখি বলো তারে বলে গান শুরু করেছিলাম। গান শেষ হবার পর সকলের করতালিতে মুখরিত স্কুল মাঠ প্রাঙ্গণ। স্টেজ থেকে নেমে পড়লাম। আমার অনেক স্কুল ফ্রেন্ড, সিনিয়র জুনিয়র সকলেই আমার গানের গলার প্রশংসা করে। অবিশ্বাস্যভাবে গানের প্রতিযোগিতায় প্রথম হলাম আমি। প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার পেলাম। অনুষ্ঠান শেষ হবার পর স্কুল থেকে বের হয়ে এলাম আমি আর নাতাশা। রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় আমাদের সামনে একটি বাইক এসে থামলো। শিমুল ভাইয়া বাইক নিয়ে এসেছেন। কিরে পাখি, তোর কা 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 শেষ হয়েছে?
নাকি কাউকে গান না শুনে লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছিস? কি যে বলো না ভাইয়া, তুলি আজ গানের প্রতিযোগিতায় প্রথম হয়েছে। সকলেই ওর গানের গলার প্রশংসা করছে, আর তুমি কিনা বলছো খা খা খা। নাতাশা ওর ভাইকে কথাগুলো বললেও পরে যখন বুঝতে পারলো ও কার সামনে কি বলছে, তখন জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শোন, আমি জানি পাখির গলা কেমন, সবগুলোর মাথা নষ্ট, তাই এমন কাকা গলার সুর শুনে প্রথম স্থানের পুরস্কার ওর হাতে দিয়েছে। বেশি কথা বলবি না। এখন বল, তোদের নিয়ে বাড়িতে যাব কি করে? বাইকে তো আর 3 জন মানুষের জায়গা হবে না। দাঁড়া, আমি সামনের মোড় থেকে একটা রিক্সা ডেকে নিয়ে আসি। শিমুল ভাইয়া চলে গেলেন রিক্সা খুঁজতে, আর নাতাশা আমাকে ওর ভাইয়ার কথায় রাগ করতে বারণ করেছে। আমিও রাগ করিনি, কারণ আমি জানি আমাকে শিমুল ভাইয়া যা বলে সবই রাগানোর জন্য। কিছু সময় পর শিমুল ভাইয়া রিক্সা নিয়ে এলে আমি আর নাতাশা রিক্সায় বসে পড়লাম। শিমুল ভাইয়া রওনা হলেন ওনার বাইক নিয়ে আর আমাদের নিয়ে। রিক্সা রওনা হলো শিমুল ভাইয়াদের বাড়ির উদ্দেশ্যে। কি রে, এমন অবেলায় শুয়ে আছিস কেন পাখি? চোখ বুঝে অতীতের স্মৃতিগুলো যখন মনে করতে ব্যস্ত, ঠিক তখনই কারো ডাকে আমি স্মৃতির জগৎ থেকে বের হয়ে এলাম। চোখ মেলে তাকিয়ে দেখি নাতাশা আমার দিকে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে। ইশফাক ভাইয়ের কথা ভেবে কান্না করছিস বুঝি? নাতাশার কথা শুনে আমি অবাক হয়ে গালে হাত রাখতেই পানির উপস্থিতি টের পেলাম। তবে কি আমি পুরনো স্মৃতির পাতায় লেখা শব্দগুলোকে মনে করে কষ্ট পেয়েছি? যদি নাই বা পেয়ে থাকি, তবে আমার চোখে পানি এলো কেন? ইশফাককে মনে পড়ার কারণ ওর মৃত্যু হয়েছে বলে সমাজ আমাকে বিধবা বলতে পারে। ইশফাকের মৃত্যুতে যেমন ইশফাকের হাত নেই, ঠিক তেমনই ভাবে আমার নিজের গায়ে বিধবা নামক যে তকমা লেগেছে সেটাতে আমার হাত নেই। জানালার দিকে তাকিয়ে কথাগুলো বলছে তুলি। নাতাশা সব কথা শোনার পর তার দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার নেই। চোখের পানি মুছে জানালার কাছ থেকে সরে এসে নাতাশার পাশে এসে বসলো তুলি। নাতাশার হাতের উপর হাত রেখে তুলি বলল, সাইমনের কি খবর, আর তোদের রিলেশনশিপ? সাইমনের নামটি শোনার পর নাতাশার মুখে লজ্জার আবির্ভাব হলো। মাথা নিচু করে নাতাশা উত্তরে বলল, আজ সাইমনের পরিবার আসবে। কিভাবে যেন সাইমন ওর পরিবারকে কনভিন্স করেছে, আর আজ আমাদের বাসায় আসবে বিয়ে কথাবার্তা পাকা করতে। অথচ ভাইয়া আর মা জানে ওনারা আমাকে দেখতে আসবে। সবই বুঝলাম, কিন্তু শিমুল ভাইয়া বা ফুফি যদি রাজি না হয়? রাজি না হয়ে উপায় নেই, কারণ সাইমন ছেলেটা এমন যাকে দেখলে রিজেক্ট করার কোনো কারণ নেই। দোয়া করি তুই সাইমনের সাথে সুখে থাক। তুই তো সেজেগুজে পার্লার থেকে এলি, আর মা আমাকে এখানে কি বলে নিয়ে এসেছে জানিস? বলেছে তোর ফুফি তোকে বলেছে নাতাশাকে সাজিয়ে দিতে। এখন বল তো কেমন লাগে? মামি জানে তোকে কিভাবে রাজি করাতে হয়। আমাকে না হয় না সাজিয়ে দিবি, কিন্তু তুই তো সাজতে পারিস। নাতাশার কাছ থেকে এমন কথা তুলি হয়তো আশা করেনি। অবাক মিশ্রিত চাহনিতে তাকিয়ে নাতাশাকে বলল, আমার সাজ? কার জন্য নাতাশা? যার জন্য আমার সাজ সেই তো নেই। এখন আমার রূপ কেউ দেখবে না, বরং এই সাজে আমাকে কেউ দেখলে বাঁকা নজরে দেখবে। আমি যেভাবে আছি বেশ আছি। তুই ঠিক নেই তুলি, তোর বয়স কত হয়েছে? এভাবে সাদা শাড়ি পরে তুই কাকে কি বোঝাতে চাইছিস? এই সমাজকে তুই বোঝাতে চাইছিস যে তুই বোধব্য গ্রহণ করেছিস? আমি কাউকে কিছুই বোঝাতে চাই না। ইশফাকের নামের সাদা শাড়ি আমার কাছে আশীর্বাদ স্বরূপ। এই একটা মানুষকে যতটা সম্মান করা যায় ততটাই কম হবে। আমার শরীরের কমতি মেনে নিয়ে আমাকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিল, কিন্তু সেই মানুষের স্ত্রী হিসেবে আমি এক রাতের জন্য থাকতে পারিনি। সে মানুষের কি অপরাধ ছিল, আর আমার কি অপরাধ ছিল? বলতে পারবি নাতাশা? নাতাশা কি উত্তর দিবে জানে না। তবুও তুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য তুলির 2 হাত ধরে বলল, জন্ম যেদিন হয় মৃত্যু সেদিন থেকেই তাড়া দিতে থাকে। হয়তো আজ নয়তো কাল, কিন্তু মৃত্যু একদিন আসবেই। ইশফাক ভাইয়ের জন্য এখন দোয়া ছাড়া আর কিছুই করতে পারবি না। আর রইল তোর কথা, তুই এতটা বড় হয়ে যাসনি বুঝলি। এই সাদা কাপড় পরা বাদ দিয়ে সামনের দিকে অগ্রসর হ। এখন চল, সুন্দর দিকে একটা 3 পিস পরে নে। আমি জানি এখন তুই না বলবি, তাই বলছি সাজগোজের দরকার নাই, শুধু 3 পিস পরে নে। তুলি নাতাশার কথায় হার মেনে নিয়ে রাজি হলো, কারণ আজ নাতাশার অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। মেয়েটাকে বারণ করে দিলে মন খারাপ করে বসে থাকবে। সন্ধ্যার কিছু সময় পর সাইমনের পরিবার চলে আসে। ওনারা এসে তাগাদা দিচ্ছেন নাতাশাকে দেখার জন্য। তুলির ফুপি নাতাশার ঘরে গিয়ে তুলিকে উদ্দেশ্য করে বলেন, তুলি, নাতাশাকে নিয়ে আয় তো। নাতাশা, মাথার ঘুমটাটা আর একটু বড় করে দে। কথাটি বলে আবারও তাড়াহুড়ো করে চলে গেলেন। নাতাশা ওর ঘুমটা বড় করে দিল। তুলি এসে নাতাশার হাত ধরে নিচের ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছে। তুলি নাতাশাকে সাইমনের মায়ের পাশে বসিয়ে দিয়ে
কিচেনে চলে গেল। এদিকে সাইমনের বাবা মা নাতাশাকে দেখেই পছন্দ করে। ওনারা বিয়ের পাকা কথা বলতেই নাতাশার বাবা জানায়, মাশাআল্লাহ, ছেলে আমাদের পছন্দ হয়েছে। কারণ সাইমন ব্যক্তিগতভাবে আমার পরিচিত। বিয়ের পাকা কথা যেহেতু আজই বলতে চাইছেন, তাহলে আমি বলবো আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করতে। কারণ আমার একমাত্র ছেলে এবং নাতাশার বড় ভাই শিমুল 15 দিন পর আবারও ডিউটিতে যোগ দিতে বান্দরবন চলে যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করা হলো। সাইমনের পরিবার চলে গেল। নাতাশা ওর ঘরে গিয়ে বসে আছে। লজ্জায় তার নিজের বাবা মায়ের সামনে যেতে ইচ্ছে করছে না। মেহমানরা চলে যাওয়ার পর থেকে তুলি ওর মা আর ফুপির সাথে কাজে সাহায্য করছে। কাজ শেষ হতেই সবাই একসাথে খেতে বসলো। তুলি আর নাতাশা পাশাপাশি চেয়ারে বসে খাবার খাচ্ছে। নাতাশার বাবা খাবার খেয়ে সেই কখন ঘরে চলে গিয়েছে। তুলির মা আর ফুপি আরও পরে খাবেন বলে জানিয়েছে। নাতাশা আর তুলি রাতের খাবার শেষ করে ঘরে চলে গিয়েছে। সকালে বেশ কাজ আছে, কারণ বিয়ের আর মাত্র 5 দিন বাকি। রাত তখন বেশ গভীর। ব্যস্ততম শহরের মানুষেরা বুঝি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই তুলির চোখে। দু চোখ বুঝলে মনে পড়ে যায় কারো আকুতি ভরা টলটলে তৃষ্ণার্ত আখি। বেঁচে থাকার আকুলতা ছিল সেই দৃষ্টিতে। কিন্তু উপরওয়ালা তো অন্য কিছু ভেবে রেখেছিলেন, তাই তো সবাইকে ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। তুলি ধীর পায়ে খাট থেকে নেমে দরজা খুলে বের হয়ে ছাদের উদ্দেশ্যে যাওয়ার জন্য হাঁটতে লাগলো। ছাদে প্রবেশ করার পর চাঁদের এক ফালি কিরণ তুলির পুরো শরীরকে ছুঁয়ে দিচ্ছে। আকাশে আজ পূর্ণ চাঁদের দেখা মিলেছে। সেই চাঁদের আলোয় পরিপূর্ণ হয়ে আছে পুরো চট্টগ্রাম শহর। তুলি হাঁটতে হাঁটতে ছাদের রেলিং এর পাশে গিয়ে দাঁড়ালো। এরপর মাথা উঁচু করে আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলছে, আচ্ছা চাঁদ মামা, লোকে বলে তোমার গায়ে নাকি কলঙ্ক আছে। তুমি যদি আমাদের মামা হও তবে তো তুমি পুরুষ। তাহলে কি এই পৃথিবীতে পুরুষেরও কলঙ্ক আছে, নাকি এই সমাজের মিথ্যা কল্প কথাকে বিশ্বাস করা ঠিক হবে না? কি হলো, উত্তর দাও। চাঁদ মামা তোকে উত্তর দিবে কেন? সে কি তোর বেতনভুক্ত কর্মচারী নাকি? আর এত বড় মেয়ে হয়ে চাঁদ মামার সাথে কথা বলিস, লজ্জা করে না? এত রাতে ছাদে পুরুষ কণ্ঠ শুনে ভয়ে তুলির হাত পা কাঁপছে। তুলি ভয়ে ভয়ে পিছনে ঘুরে তাকাতেই নিজের থেকে 4 ইঞ্চি দূরত্বে একজন পুরুষের অবয়ব দেখতে পেয়ে ভয়ে যেই না তুলি চিৎকার দিতে যাবে, অমনি তুলির মুখ চেপে ধরল শিমুল। আরে আমি তোর শিমুল ভাইয়া। এত রাতে তোর চিৎকার শুনলে লোকে কি ভাববে? তুলি যখন বুঝতে পারলো ওর সামনে দাঁড়ানো পুরুষটি শিমুল, তখন জোর করে নিজের মুখের উপর থেকে শিমুলের হাত সরিয়ে দিল। শিমুলকে পাশ কাটিয়ে হেঁটে ছাদ থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয় তুলি। শিমুলকে পাশ কাটিয়ে 2 কদম এগিয়ে যাওয়ার পর তুলির হাতে টান পড়ে। তুলি চোখ বন্ধ করে থমকে দাঁড়িয়ে পড়ে। পেছনে না তাকিয়ে নিজের হাত সরিয়ে নেবার চেষ্টা করতে থাকে, কিন্তু পারছে না। আমার হাত ধরে আছেন কেন? আমি যদি জানতাম আপনি ছাদে ছিলেন তবে আমি কখনোই ছাদে আসতাম না। কেন, আমি কি তোকে কখনো বলেছি যে আমি যেখানে থাকবো তুই সেখানে থাকতে পারবি না? তুলির হাত ছেড়ে দিয়ে ছাদের রেলিং এর কাছে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করলো শিমুল। তুলি শিমুলকে বলল, এই কথাটা আমিও ভাবছি, কিন্তু আজ দুপুরের ঘটনার পরও কি তোমার মনে হয় শিমুল ভাই আমাদের মাঝে সেই আগের মতো স্বাভাবিক সম্পর্কটা আছে? দুপুরের কথা যেহেতু টানছিস, তাহলে একটি কথা না বলে থাকতে পারছি না। তোকে আমি কেন যেন সহ্য করতে পারি না, কিন্তু তোকে যে এইটুকু থেকে অনেক বড় হতে দেখেছি, তাই তোকে চোখের সামনে দেখলে সহ্য করে নিতে হয়। আমার মস্তিষ্ক তোকে ঘৃণা করতে চায়, কিন্তু আমার মন বলে তুলিকে শুধু শুধু ঘৃণা করে কি লাভ। শিমুলের মুখ থেকে ঘৃণা শব্দটা শোনার পর তুলি যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। নিজেকে যথেষ্ট পরিমাণে স্বাভাবিক রেখে তুলি হেঁটে গিয়ে শিমুলের পাশে দাঁড়িয়ে সামনের বহুতল ভুবনের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে ঘৃণা কেন করতে চাইছো? বিষয়টা কেমন যেন অবিশ্বাস্য লাগছে আমার কাছে। আরে ঘৃণা তো তোমাকে আমার করার কথা। তুলির অস্তিত্ব নিজের খুব কাছে উপস্থিতি টের পেয়ে শিমুল নড়ে চড়ে দাঁড়ায়। এরপর খুব মনোযোগ সহকারে তুলির কথা শুনে উত্তর দেওয়ার জন্য তৈরি হয়। তুলি, ঘৃণা শব্দটা যতটা সহজে উচ্চারণ করা যায়, ঠিক ততটা কি এই ঘৃণাকে বাস্তবায়ন করা যায়? যায় না রে, ঘৃণা করা যায় না। তুই আমাকে ঘৃণা করিস সেটা আমি জানি, এবং পরিবারের সকলেই জানে। কিন্তু সেদিন আমার অপরাধে ইশফাকের মৃত্যু হয়নি। ট্রাস্ট মি, ইশফাক আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু ছিল। ওকে আমি কিভাবে মৃত্যুর মুখে ফেলে আসবো? তুমি ইশফাকের মৃত্যুর কারণ। তোমার কারণে ইশফাক ওর পরিবার আমাকে ছেড়ে চলে গিয়েছে। কি এমন হতো যদি তুমি তোমার শরীরে একটুখানি রক্ত আমার ইশফাককে ভিক্ষা স্বরূপ দান করতে? সেদিন আমি দেখেছিলাম ইশফাকের চোখে বেঁচে থাকার আকুলতা। শুধুমাত্র তোমার কারণে আজ আমি ইশফাকের বিধবা নামে পরিচিত। যে তুমি আমার শরীরে সামান্য ধুলো লাগাতে দাওনি, সেই তুমি আমার শরীরে বিধবা ট্যাগ লাগিয়ে দিয়েছো।
এখন তোমার মুখ থেকে ঘৃণা নামক শব্দটা শোনার পর আমি বলতে বাধ্য হচ্ছি আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি একজন খুনি। কথাগুলো বলে এক দৌড়ে ছাদ থেকে চলে যায় তুলি। তুলির মুখ থেকে এত তিক্ত বাক্য শোনার পরেও শিমুলের অভিব্যক্তি পরিবর্তন হয়নি। আকাশের চাঁদের দিকে তাকিয়ে বলছে, দেখলে তো চাঁদ মামা, তুলি আমাকে ভুল বুঝেছে। আমার দেহের এক ফোঁটা রক্ত অবশিষ্ট থাকলে আমি ইশফাককে দিয়ে দিতাম, কিন্তু পুরো কথা সম্পূর্ণ না করে শিমুল ছাদ থেকে নেমে ওর ঘরের দিকে হেঁটে যাচ্ছে। ঘরের দরজা খুলে লাইট অন করলো। এরপর কাছে গিয়ে আলমারি খুলে ড্রয়ার খুলে প্যানড্রাইভ বের করে আলমারির দরজা বন্ধ করে খাটের উপরে গিয়ে বসলো। প্যানড্রাইভ ল্যাপটপের সাথে কানেক্ট করলো। পুরনো ফাইলে কপি করে রাখা একটি ভিডিও প্লে করে চোখ বুজে শুয়ে পড়লো শিমুল। ভাবতে লাগলো সোনালী পাড়ের সাদা শাড়ি, খোপায় ফুল গুজে দেওয়া কোনো এক ষোড়শী কন্যার কথা, যার গান প্রকাশ্যে শুনলে তুলি লজ্জা পাবে ভেবে দূরে দাঁড়িয়ে ভিডিও করে রেখেছিল একাকী গান শোনার লোভে। তুলির গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে শিমুল। সকাল থেকে বাড়ির প্রত্যেকটি মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। তুলির মা এবং ফুপি রান্না করছে। নাতাশা এবং তুলি দরজা, জানালা, টেবিল, সোফার কভার পরিবর্তন করে নতুন কভার লাগিয়ে দিচ্ছে। বাকি রইল ঘর মুছা। এইসব কাজ করার জন্য টুনির মা আছে। নাতাশার মোবাইলে কল আসার পর নাতাশা ওর ঘরে চলে যায়। তুলি একা বসে কি যেন ভাবছিল, এমন সময় বাড়ির সদর দরজা দিয়ে 5 জন মানুষ প্রবেশ করলো। কি রে, বাড়ির মানুষ নাই নাকি? শিউলি, নাতাশা? তুলি ওর দাদির কণ্ঠ পেয়ে অবাক হয়ে মাথা উঁচু করে তাকাতেই দেখতে পেল ওর ছোট চাচা চাচি, চাচাতো 2 ভাই এবং দাদিকে। তুলি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ওর দাদির সামনে গিয়ে বলল, কেমন আছো দাদি? তুলির দাদি হালিমা বেগম তুলিকে চোখের সামনে দেখে মুহূর্তের মাঝে চোখ মুখ অন্ধকার করে বললেন, সকাল সকাল যাত্রা করে তোর মুখটা দেখিয়ে তো আমার সারাদিন আজ খারাপ করে দিলি, পোড়া কপালি। সর সামনে থেকে, তোর মা আর ফুফি কই? তুলি ওর দাদিকে দেখে যতটা হাসিমুখী ছিল, এখন ওর দাদির মুখ থেকে এমন বাক্য শুনে হৃদয়ে যেন সহস্র আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছে। চোখের পানি আড়াল করে ওর দাদির সামনে থেকে চলে গেল ওর মায়ের কাছে। তুলি ওর মা এবং ফুপিকে মেহমানের আসার খবর জানিয়ে দিয়ে নাতাশার ঘরে চলে যায়। তুলি দেখলো নাতাশা ওর ঘরে নেই, হয়তো ছাদে চলে গিয়েছে সাইমনের সাথে ফোনে কথা বলতে বলতে। এই সুযোগে ড্রয়ার থেকে বরকার নিকাব নিয়ে তৈরি হয়ে পার্স নিয়ে ঘর ছেড়ে বের হবার পর শিমুলের মুখোমুখি হলো তুলি। তুলি ভেবেছিল হয়তো শিমুল কিছু জিজ্ঞেস করবে, কিন্তু না, শিমুল কিছু জিজ্ঞেস করেনি, বরং পাশ কাটিয়ে ওর রুমের দিকে হেঁটে চলে যাচ্ছে। তুলি স্বস্তির নিঃশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখলো ড্রয়িং রুমে কেউ আছে নাকি। না, কেউ নেই। এই সুযোগে তুলি সদর দরজা পেরিয়ে বাড়ি থেকে বের হয়ে মেইন রোডে গিয়ে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে। খালি রিক্সা পাওয়ার পর উঠে বসলো তুলি। নাতাশা, তুলিকে দেখছি না যে? শিউলি নিজের মেয়ের প্লেটে রুটি দিয়ে কথাটি জিজ্ঞেস করলেন। তুলি আর আমি একসাথে তো সকাল থেকে কাজ করলাম, ছাদে গিয়েছে হয়তো। না, আমি তো একটু আগে ছাদ থেকে এলাম, তুলি ছাদে নেই। তুলির মা চিন্তিত ভঙ্গিতে কথাগুলো বললেন। এত বড় মাইয়ার লিগা কে এত টেনশন করো বড় বৌমা? তোমার মাইয়া কি দুধে শিশু নাকি? তুলির দাদি কথাটি শেষ করা মাত্র শিমুল ডাইনিং টেবিলের কাছে উপস্থিত হলো। শিমুল ওর নানির পাশের চেয়ারটি টেনে বসলো। শিমুলকে দেখে উপস্থিত সবাই কথা বন্ধ করে যার যার মতো করে খাবার খাচ্ছে। শিমুল তুলির মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলো ওর মামির মুখ মেয়ের চিন্তায় এইটুকুন হয়ে আছে। মা, আজ আমার সকালে যাত্রাটা নষ্ট হয়ে গেল, এখন কি করা যায় বলো তো? নাতির মুখ থেকে এহেন কথা শুনিয়ে হালিমা বেগম শিমুলের কথায় সায় দিয়ে বললেন, হ ভাই, আমিও সকালে তগবাইত ফারাহনের পর ওই পোড়া কপালের মুখটা দেখছি। তোর আর আমার আজকের যাত্রা একেবারেই শেষ। বড় বৌমা, যতদিন ওই বাইর থাকবা তোমার ওই বিধবা মাইয়ার কইবা সকাল সকাল ওর মুখ কাউরে না দেখাইতে। আর শিউলি, তোর এই জীবনেও বুঝাইতে পারুম না তোর মাইয়ার বিয়ের শুভ কামে একটা বিধবা মাইয়ার হাত লাগাইবি। নিজের শাশুড়ির কাছ থেকে নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনে অজয় ধরায় কাঁদছেন তুলির মা। দাদি, আমি কিন্তু একবারও তুলির নাম বলিনি। আমি বলেছি তোমার কথা, কারণ সাত সকালে ঘুম থেকে জেগে তোমার পাশে বসে আমাকে নাস্তা খেতে হচ্ছে। তুমি তো আবার তুলির মতো বিধবা। তুলি বিধবা হলো আজ 2 বছর, আর তুমি 25 বছর ধরে। মা, তোমার মাকে আর তোমার ভাইজিকে একই ঘরে থাকতে হবে যতদিন পর্যন্ত নাতাশার বিয়ে না হচ্ছে। নাতাশার বিয়ের কোনো জিনিসে তোমার হাত যেন না লাগে। নানি, এইসব তুই কি কইতাছস? অবাক হয়ে নিজের নাতির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন হালিমা বেগম। আমি তো এই ব্যাপারে জানতাম না, কিন্তু আজ সকালে দেখলাম তুমি তুলিকে যাত্রার ব্যাপারে কথা বলছো।
এখন ভেবে দেখলাম তুলি এই সমাজের যে ক্যাটাগরির মানুষ, তুমিও সেই একই ক্যাটাগরির মানুষ। নানি, বিধবা বিধবাই হয়, হোক সে যুবতী হোক সে বৃদ্ধা। কথাগুলো বলে চেয়ার ছেড়ে চলে যেতে গিয়েও থেমে গেল শিমুল। ঘাড় ঘুরিয়ে তুলির মায়ের দিকে তাকিয়ে বলল, মামি, তুলি বোরকা পরে একটু আগে কোথায় যেন চলে গিয়েছে। আপনি কল করে জিজ্ঞাসা করে আমাকে জানান, আমি গিয়ে ওকে নিয়ে আসবো। শিমুল ওর ড্রয়িং রুমে সোফায় বসে টেলিভিশন দেখতে বসে পড়ল। ডাইনিং টেবিলে বসা প্রত্যেকটি সদস্য হালিমা বেগমের দিকে তাকিয়ে আছে। হালিমা বেগম মাথা উঁচু করতেই সবাই ঘাড় নিচু করে খাবার খেতে লাগলো। আমার বাবা আব্দুল মান্নান প্রবাসে থাকাকালীন মৃত্যুবরণ করেন। ছোট থেকে বাবার আদর না পেয়ে বড় হয়ে ওঠা আমি আর আমার বড় আপু কণা বাবার মৃত্যুর খবর পেয়ে যেন পাথর হয়ে গিয়েছিলাম। কারণ আমাদের দু বোন এতটুকু বিশ্বাস করতাম, আজ না হোক কোনো একদিন বাবা প্রবাস জীবন শেষ করে আমাদের কাছে ফিরে আসবে। বাবার লাশ কিভাবে দেশে ফিরিয়ে আনবে এই নিয়ে আমার মা নীলুফা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে খালি হাতে বাড়িতে ফিরে আসেন। 1 মিনিট, তোমার মা কেন বিভিন্ন জায়গায় গিয়েছিলেন? তোমার পরিবারের কেউ নেই? আমাদের পরিবার ছিল যতদিন আমার বাবার পরিশ্রমের টাকা ওনাদের ব্যাংকে জমা হতো। আমার বাবার মৃত্যুর খবর জানার পর আমার ছোট চাচার পরিবার আসেনি, কারণ ওনার 2 ছেলের পড়াশোনা আছে। আমাদের কান্নাকাটি দেখলে ওদের মস্তিষ্কে চাপ পড়বে, এরকম কিছুর অজুহাত দেখিয়ে আমার চাচি আর ওনার 2 ছেলে আসতে চায়নি। চাচা এসেছিলেন যখন ওনাদের আমার প্রয়োজন ছিল না। তোমার বাবার লাশ দেশে ফিরিয়ে আনতে পেরেছিলে? আমার ফুফাতো ভাই পুলিশ অফিসার আলফাজ শেখ শিমুলের বন্ধু ইশফাক নওয়াজের সাহায্যে আমার বাবার লাশ দেশে ফিরিয়ে আনতে পেরেছি। বাবার মৃত্যুর দীর্ঘ 1 মাস পর বাবার লাশ যেদিন দেশে আসে, তখন আত্মীয় স্বজন সবাই আমার বাবার লাশকে জানাজা দিতে এসেছিল। সবার সাথে আমার ছোট চাচা আসে। জানাজা শেষে দাফন সম্পন্ন হবার পর চাচা আমাকে, আমার মাকে ও আমার বোনকে সান্ত্বনার বাণী শুনিয়ে দাদিকে সঙ্গে নিয়ে চলে যায়। 4 দিন পর আমার বড় আপু আর তার স্বামী চলে যায় বাড়িতে। থেকে গেলাম আমি আর আমার মা। ইশফাকের সাথে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? ইশফাকের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয়। আমাদের পরিবারকে উনি সাহায্য করার কারণে আমার মা ওনাকে বেশ স্নেহ করত। বছরের অধিকাংশ সময়ে আমার ফুফাতো ভাইয়ের সাথে উনি আমাদের বাসায় আসতেন। এইভাবে চলতে চলতে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হবার 1 সপ্তাহ পর ইশফাকের পরিবার আমাদের বাড়িতে আসে আমার জন্য ইশফাকের বিয়ের প্রস্তাব নিয়ে। সব দিক দিয়ে বিবেচনা করে আমার মা আমার কাছ থেকে সম্মতি নিয়ে ইশফাকের সাথে আমার বিয়ের সিদ্ধান্ত নেয়। ধুমধাম আয়োজনে আমাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবার পর বরযাত্রীবাহী গাড়ি রওনা হয় আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বরযাত্রী গাড়ি আমার শ্বশুর বাড়িতে পৌঁছায়নি, কারণ রাস্তায় মালবাহী ট্রাক সামনের দিক থেকে এসে আমাদের গাড়িকে ধাক্কা দিলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এর পরের ঘটনা আমার জানা নেই। হুঁশ আসার পর নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। অ্যাক্সিডেন্টে আমার ডান হাত ভেঙে যায়। আমার মা আর বড় আপুকে আমার বেডের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদতে দেখেছি আমার জন্য। ইশফাকের খবর জানতে চাইলে মা বলে, ইশফাকের মাথা ফেটে যাবার কারণে প্রচুর রক্তক্ষরণ হবার কারণে 2 ব্যাগ রক্তের প্রয়োজন, কিন্তু এবি পজিটিভ ব্লাডের ডোনার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হুট করে আমার মনে পড়ে গেল আমার ফুফাতো ভাই শিমুলের ব্লাড গ্রুপ এবি পজিটিভ। আমি মায়ের কাছে মোবাইল নিয়ে কল করলাম শিমুল ভাইয়ার কাছে, কিন্তু উনি রিসিভ করেনি। 1 ঘন্টা লাগাতার কল করার পরও যখন শিমুল কল রিসিভ করলো না, তখন হাল ছেড়ে দিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। এমন সময় আমার বড় আপু স্বামী এসে আমাকে বললেন, ইশফাক আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় জানিয়ে চলে গিয়েছে। ইশফাকের বোন, ইশফাক গাড়ির ড্রাইভার কেউই বাঁচেনি। ভাগ্যের জোরে আমি বেঁচে আছি। সেই ঘটনার 1 সপ্তাহ পর ইশফাকের বাবা মারা যায় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়। কথাগুলো শেষ করে সামনের টেবিলে রাখা 1 গ্লাস পানি ঢকঢক করে পান করলো তুলি। শিমুলের ব্যাপারটা কেমন খটকা লাগছে তুলি। ও তো এমন ছেলে নয় যে কারো বিপদ শুনেছে আর ও হাত গুটিয়ে বসে আছে। আর হ্যাঁ, আজকের দিনে চাকরির বাজারে এসএসসি সার্টিফিকেটে চাকরি পাওয়া যায় না তুলি। তবুও আমি চেষ্টা করব, তুমি দুশ্চিন্তা করো না। ধন্যবাদ স্যার, আমি চলি। তুলি বের হয়ে গেল ওর বাংলা টিচার নাজমুল হকের ফ্ল্যাট থেকে। তুলি চাকরির খোঁজে এখানে এসেছিল। রাস্তার মোড়ে এসেই দাঁড়াতেই তুলির মোবাইল বেজে উঠলো। তুলি পার্স থেকে মোবাইল বের করে দেখলো ওর মা কল করেছে। তুলি রিসিভ করে ওর মাকে বলল, মা, আমি একটু আমাদের বাড়িতে যাব। তুই এখন কোথায় আছিস? বিকেলে এসে বলছি। কল কেটে দিয়ে রিক্সা ডেকে রিক্সায় উঠে বসলো তুলি। তুলির মা শিমুলকে বলল, বাবা শিমুল, তুলি আমাদের ফ্ল্যাটে গিয়েছে, বিকালে ফিরে আসবে।
শিমুল টেলিভিশনে নিউজ দেখছিল। এমন সময় তুলির মায়ের কাছ থেকে কথাটি শুনে দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে সায় জানিয়ে টিভির দিকে তাকিয়ে রইল। শিমুল টিভি দেখতে দেখতে হারিয়ে গেল কল্পনার জগতে। আনুমানিক রাত 11টা বাজে। শিমুল রাস্তায় দাঁড়িয়ে আছে শীতের মধ্যে। চারদিকে আজ শ্বাস শ্বাস রব। নতুন ইংরেজি বছরকে বরণ করে নেওয়ার জন্য এক একজনের এক এক পরিকল্পনা। তুলি ঘরে বসে আছে মন খারাপ করে, কারণ ওর মায়ের সাথে আজ অভিমান করে আছে। প্রত্যেক বছর 31শে ডিসেম্বরের রাতে ওর মা ওকে সন্ধ্যার পর ছাদে যেতে দেয় না। এমন সময় কলিং বেল বেজে উঠলে তুলির মা উঠে গিয়ে দরজা খুলে দিতেই শিমুল হাসি মুখে সালাম দিয়ে ঘরে প্রবেশ করে বলল, মামি, তুলি কই? আর কোথায়, ঘরে গাল ফুলিয়ে বসে আছে। এত বড় হয়ে গেছে তারপরে শখ মেটে না। এখন আর ছাদে গিয়ে ফানুস উড়ানোর বয়স আছে ওর? এটা বলেছি দেখে কান্নাকাটি করে রাতের খাবার না খেয়ে বসে আছে। মামি, আমি তুলিকে সাথে করে আমাদের বাড়িতে নিয়ে যাই। নাতাশার মা অপেক্ষা করছে তুলির জন্য। কিন্তু মামি, নাতাশা তো কাঁদবে, সাথে তুলিও কাঁদবে। এটাকে দেখতে ভালো লাগবে আমাদের? তাছাড়া বছরের শুরুতে ওদের মন খারাপ করতে না দেওয়াই ভালো হবে। আচ্ছা, নিয়ে যাও, আমি তুলিকে ডেকে নিয়ে আসছি। তুলির মা গিয়ে তুলিকে শিমুলের কথা বলতেই তুলি খুশিতে লাফাতে লাগলো। গায়ে শাল জড়িয়ে ঘর ছেড়ে বের হয়ে শিমুলের সামনে গিয়ে বলল, আমরা কি সত্যি আজ ফানুস উড়াবো? তুলির প্রশ্নের উত্তরে শিমুল চোখের ইশারায় হ্যাঁ জানাতেই তুলির চোখে মুখে খুশির রেখা দেখা যাচ্ছে। ভালো মতো নাক মুখ ঢেকে বাইকে উঠিস, বাইরে যে ঠান্ডা পড়েছে। ঠিক আছে মা। তুলি ওর মায়ের গালে চুমু দিয়ে শিমুলের সাথে বের হয়ে যাচ্ছে। রাস্তায় দাঁড় করিয়ে রাখা বাইকে উঠে বসলো শিমুল। এরপর হেলমেটটা নিয়ে তুলির মাথায় পরিয়ে দিয়ে বলল, নে, এবার উঠে বসে পড়। তুমি পড়বে না? আমার লাগবে না। এখন বেশি কথা না বলে জলদি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। 12টা বাজতে আরো 20 মিনিট বাকি। শিমুল কথাটি বলে তুলির হাত ধরে বাইকের পিছনে বসিয়ে দিল। তুলি শিমুলের কাঁধে হাত রেখে শক্ত হয়ে বসতেই শিমুল বাইক স্টার্ট করে বাড়ির পথে রওনা হলো। বাড়ির সামনে এসে বাইক দাঁড় করিয়ে তুলির হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। তুলি আর শিমুল গিয়ে দেখলো নাতাশা আর শিমুলের বাবা মা আগে থেকেই সবকিছু তৈরি করে রেখেছে। নাতাশা তুলির হাত ধরে ছাদের এক পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। 12টা বাজতে একে একে ফানুস উড়িয়ে দিল নাতাশা আর তুলি। উড়ন্ত ফানুসের দিকে উচ্ছ্বাসিত নয়নে তাকিয়ে আছে তুলি আর নাতাশা। ফানুস উড়ানো শেষ করে সবাই ছাদ থেকে নেমে যাচ্ছে। এমন সময় শিমুল তুলিকে ডাক দিয়ে বলল, এই তুলি শোন। শিমুলের মুখে তুলা নাম শুনে তুলির মেজাজ বিগড়ে গেল। নাক ফুলিয়ে শিমুলের সামনে দাঁড়িয়ে বলল, আমার নাম তুলি, তুলা না শিমুল ভাই। তোকে তুলা নামে ডাকতে ভালো লাগে আমার। আমি যে তোর ফানুস উড়ানোর স্বপ্ন পূরণ করতে সাহায্য করলাম, এর বিনিময়ে আমাকে কি দিবি? তোমাকে কি দিব আমি? তোর সাধ্যের মধ্যে চাইব। বলো কি চাও? আজ থেকে 5 বছর পর তুই আর আমি এই ছাদের ঠিক এইখানটায় পাশাপাশি দাঁড়িয়ে ফানুস উড়াবো। প্রমিস? ওকে, প্রমিস। কিন্তু শিমুল ভাইয়া, তখন তোমার বিয়ে হয়ে যাবে। তোমার বউ কি আমাকে তোমার সাথে দাঁড়িয়ে ফানুস উড়াতে দিবে? তুলির এমন প্রশ্ন শুনে সেদিন শিমুল কিছুই বলেনি। যদি বলতো তবে আজ ওদের দিনগুলো অন্যরকম হতো। মোবাইলের রিংটোনে কল্পনার জগৎ থেকে বের হয়ে এলো শিমুল। মোবাইল হাতে নিয়ে দেখলো ওর বন্ধু রুমেল কল করেছে। কল রিসিভ করে শিমুল বলল, অপেক্ষা কর, আমি আসছি। কল কেটে বাড়ি থেকে বের হয়ে গেল শিমুল। একটা মেয়েকে ভালোবেসে কতকাল এভাবে দেবদাস হয়ে ঘুরে বেড়াবি? তুই তো আমাকে তুলির বিয়ের আরো 2 বছর আগে থেকেই বলে এসেছিস তুই আর কাউকে ভালোবাসিস না। আজ বছর কি তোর মনের অনুভূতি বদলায়নি? কাউকে ভালোবাসলে সময় হিসেব করে ভালোবাসা যায় নাকি? আজ বলেছি ওকে, কাল মন থেকে মুছে দিব, এটা কি কখনো সম্ভব হবে? হ্যাঁ, আমি মানছি তোকে, আমি বলেছি আমি তুলিকে আর ভালোবাসি না। কিন্তু দোস্ত, 4টা বছরের প্রতিটি রাত জানে আমি কত চেষ্টা করেছি তুলির জন্য, আমার মনে তৈরি হওয়া অনুভূতিকে, ভালোবাসাকে ভুলিয়ে দিতে, কিন্তু আমি ব্যর্থ। আরে কার জন্য তোর এত ভালোবাসা? তুলির জন্য, যে কিনা কিছুদিন আগে অবধি তোর নামটা পর্যন্ত কারো কাছ থেকে শুনতে চায়নি। ওর কাছে আলফাজ শেখ শিমুল শুধুই একজন খুনি। তুই কার খুনি? ইশফাকের। আরে ইশফাকের যেদিন রক্তের অভাবে ডেথ হয় সেদিন তুই বান্দরবন শহরে ছিলি। তুই কোথায় ছিলি এটা আমি জানি, মাসুদ জানে, আমাদের কলিগরা জানে। তোকে এত কিছু বলার পরেও তুই কিভাবে আমার সামনে দাঁড়িয়ে বলছিস তুই এখনো তুলিকে ভালোবাসিস? দেখ রুমেল, আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আর রইল তুলিকে ভালোবাসার কথা, এটা আমার মনের সুপ্ত জায়গায় লুকায়িত ভালোবাসা। আমি চাইলেই ভালোবাসা তুলি দেখবে, নয়তো কখনো জানবেও না। আমি যবে থেকে তুলিকে ভালোবাসছি তবে থেকেই নিজের কাছ থেকে, তুলির কাছ থেকে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখছি। মরণের আগ পর্যন্ত লুকিয়ে রাখবো,
কারণ তুলির চোখের দিকে তাকালে ইশফাকের অস্তিত্ব অনুভব করি আমি তো কোনোদিন তুলির এতটা কাছের মানুষ ছিলাম না। যদি থাকতাম তবে আমার দেওয়া এই আংটিটা হলেও ওর কাছে থাকতো, কিন্তু হাতের তালুতে রাখা আংটির দিকে পলকহীন চোখে তাকিয়ে কথাগুলো বলে চুপ করে আসে শিমুল। রুমেল বন্ধুর হাতের দিকে তাকিয়ে আছে। এই আংটিটা অনেক চেনা তার, কারণ এই আংটিটা কেনার জন্য তার বন্ধু টিউশনি করিয়ে টাকা জমিয়ে এই আংটিটা কিনে ছিল তুলির জন্য। থাক সেসব কথা, এখন বল তোর কি অবস্থা, তোর মা কেমন আছে? তোদের ছেলে সিলেটে থাকছে, এটাই অনেক খারাপ আমার জন্য, কিন্তু কেউ একজনের জন্য আগের মতো এতটা খারাপ লাগে না, বুঝলি? কেউ একজন বলতে ভাবি? ভাবি না, হবু ভাবি। আগামী মাসের 3 তারিখে আমাদের বিয়ে। আজ তো মাসের 20 তারিখ, তার মানে হাতে বাকি আছে 13 দিন। সময় খুবই কম, তাই আগে থেকেই তোদের সাথে দেখা করে ওয়েডিং কার্ড দিয়ে যাচ্ছি, কারণ তোদের মোবাইলে দাওয়াত দিলে পাত্তা পাওয়া যাবে না। প্লিজ দোস্ত, চলে আসিস সিলেটে, আমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারবি, আবার চা বাগানের শহরকে নিজের চোখে দেখে আসতে পারবি। আচ্ছা যাবো, আজ চলি, তুই সময় মতো চলে আসিস আগামীকাল আমাদের বাড়িতে। আসবো মানে? দাওয়াত না দিলেও চলে আসতাম। বিয়ে বাড়ি মানে সুন্দর সুন্দর মেয়ে, বিয়ে হয়ে গেলে আর এমন সুযোগ আসবে না। তাই নাতাশার বিয়ের উসিলাই হোক, ব্যাচেলার লাইফের শেষ বিয়েতে একটু আনন্দ করা যাবে। রুমিলের থেকে বিদায় নিয়ে চায়ের দোকান থেকে বের হলো শিমুল। এরপর বাইক নিয়ে রওনা হলো বাড়ির পথে। ড্রয়িং রুমে বসে আছে নাতাশার বাবা মা, নাতাশা, দাদি, তুলির মা নীলুফা, ওর ছোট চাচা চাচি এবং ওনাদের 2 ছেলে। আলোচনা চলছে নাতাশার বিয়েতে কার কোন দায়িত্ব। যেহেতু সময় খুব কম, তাই কনভেনশন সেন্টারে এত কম সময়ে বুকিং দেওয়া যাবে না, তাই হলুদের অনুষ্ঠান ছাদে বিয়ে গার্ডেন এরিয়ায়। শিমুল বাসায় এসে দেখলো সবাই বসে গল্প করছে। শিমুল কাউকে কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছিল। এমন সময় নীলুফা শিমুলকে উদ্দেশ্য করে বললেন, শিমুল, তুলিকে নিতে যাওনি কেন? শিমুল থমকে দাঁড়িয়ে পড়ল। আসলেই তো তুলির কথা ওর স্মরণে এলো না কি করে। সিঁড়ি থেকে নিচে নেমে শিমুল ওর মামির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তুলি আসেনি? না, আসেনি। আমি তো ভেবেছি তুমি নিয়ে আসবে, তাই আর কল করিনি। তুলিকে ফিরে আসার কথাও বলেনি। চিন্তিত সুরে কথাগুলো বলে উঠল নীলুফা। শিমুল থুতনিতে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে নাতাশা এবং ওর ছোট চাচার 2 ছেলেকে উদ্দেশ্য করে বলল, হেই, তোরা যাবি এই বাড়িতে? হ্যাঁ, যাব। তাহলে তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। নাতাশা এক দৌড়ে ওর ঘরে গিয়ে বোরকা পরে এসে রাদীপের সাথে বাইরে দাঁড়িয়ে শিমুলের জন্য অপেক্ষা করছে। তুলিরে আনতে যাবি ভালো কথা, কিন্তু এতজন যাইতা শুষ্কে? শিমুলকে এই প্রশ্নটা করলেন হালিমা বেগম। শিমুল হাসি মুখে তাকিয়ে বলল, আজ 2 বছর পর মামিদের বাড়িতে যাব, তাই আমরা সব ভাই বোন মিলে সেখানে সারা রাত পার্টি করে সকালে ফিরে আসব। মামি, আপনার কোনো প্রশ্ন আছে? না বাবা, তোমাদের বাড়ি যখন ইচ্ছা হবে তখনই যাবে, কিন্তু খাবার দাবার রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে যাব। মামি, চলি। শিমুল বাড়ি থেকে বের হয়ে দেখলো আদিপ আর রাদীপ মিলে সিএনজি ঠিক করে ফেলেছে। শিমুল মুস্কি হেসে সিএনজিতে উঠে বসলো। গভীর ঘুমে আচ্ছন্ন তুলি। ঘুমের ঘরে তুলির মনে হচ্ছে কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুলি চোখ বন্ধ করে রেখে মাথার উপর হাত বুলিয়ে দেওয়া সেই মালিকটার হাত স্পর্শ করতে চাইলো, কিন্তু পারছে না। চট করে চোখ মেলে তাকিয়ে দেখলো অন্ধকার। এই রুমটিতে ও ছাড়া আর দ্বিতীয় কোনো প্রাণী নেই। কিছুটা ভয় পাচ্ছে তুলি, তবুও মনে সাহস বজায় রেখে বিছানা থেকে নেমে লাইটের সুইচ অন করলো। পুরো ঘর আলোকিত হয়ে গেল। তুলি খুব ভালো করে তাকিয়ে দেখলো ঘরে আর কেউই নেই এবং জানালা বন্ধ। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। তুলি আতঙ্কে লাফিয়ে উঠলো। এত রাতে কে আসবে ওদের ফ্ল্যাটে? আরও একবার কলিং বেল বাজতেই তুলি দরজা খোলার সিদ্ধান্ত নিল। শরীরে খুব ভালো করে ওড়না জড়িয়ে ড্রয়িং রুম পেরিয়ে দরজা খুলে দিল। সারপ্রাইজ! তুলি দেখলো দরজার ওপাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে নাতাশা, আদিপ, রাদীপ। তুলি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। নাতাশা এগিয়ে এসে তুলির হাতে চিমটি কেটে বলল, এবার বিশ্বাস হয়েছে যে আমরা এসেছি? নাতাশার কাঁধে থাপ্পড় মেরে বসলো তুলি। এরপর নিজের হাতের উপর হাত বুলিয়ে বলল, এত রাতে তোরা এখানে কি করে এলি? কারণ শিমুল ভাই আমাদের নিয়ে এসেছে। শিমুলের নাম শুনে তুলি কিছুটা নয়, অনেকটাই অবাক হয়ে গেল। তুলি দেখলো নাতাশা, আদিপ, রাদীপের পিছনে আরো একটি মানুষ এসে দাঁড়িয়েছে, আর সে হলো শিমুল। তোদের বাড়িতে এসেছি বলে আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখবি? বেশি কথা বলিস না নাতাশা, আয় ভেতরে আয়। তুলি দরজা ছেড়ে একপাশে সরে দাঁড়াতেই একে একে সবাই ফ্ল্যাটে প্রবেশ করলো। আজ সারা রাত আমরা গল্প করব পাখি। আই এম সো এক্সাইটেড। নাতাশার কথায় তুলি এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে ফেললো।
সো আজ নাতাশা আপুর বিয়ে এবং অনেকদিন পর তুলি আপুদের বাড়িতে আসার উপলক্ষে আমরা আজ সারা রাত পার্টি করব। আদিব একটি পেপারকে ফোল্ড করে মাইকের মতো বানিয়ে অ্যানাউন্সমেন্ট করলো। শিমুল মুস্কি এসে আদিবকে বলল, নিশ্চয়ই পার্টিতে পেট ভরবে না, তাই না? এখন হালকা পাতলা কিছু খেয়ে নেই সবাই। ঠিক বলছো শিমুল ভাইয়া, আমি নাতাশা আপু আর তুলি আপুকে ডেকে নিয়ে আসি। আদিব এক দৌড়ে রান্নাঘরে গিয়ে নাতাশা আর তুলিকে উদ্দেশ্য করে বলে, আপু তোমরা তাড়াতাড়ি এসো, শিমুল ভাইয়া বলেছে তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে, এরপর সারা রাত পার্টি হবে। কথাগুলো কোনো মতে বলে আদিব আবারও এক দৌড়ে চলে গেল। নাতাশা আর তুলি মিলে রান্নাঘর থেকে প্লেট আর গ্লাস এনে ড্রয়িং রুমের ফ্লোরে বিছিয়ে রাখা মাদুরের উপর রেখে দিল। নাতাশা, শিমুল, আদিব এবং রাদীপকে ডাক দিতেই ওরা এসে পেতে রাখা মাদুরে বসে পড়ল। রেস্টুরেন্ট থেকে আনা বিরিয়ানিগুলো সবাই বেশ তৃপ্তি সহকারে খেয়ে নিল, শুধু তুলি বাদে। কারণ শিমুলের সামনে আজ 4 বছর পর সামনাসামনি এইভাবে খেতে বসেছে। খাবার শেষ করে সবকিছু গুছিয়ে ফেলল নাতাশা আর তুলি। এদিকে শিমুল, আদিব আর রাদীপ বসে বসে কি নিয়ে যেন আলাপ করছে। নাতাশা আর তুলি এসে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। শিমুল এক পলক তুলির দিকে তাকিয়ে চোখের দৃষ্টি সরিয়ে নিল। তুলির মনে হচ্ছিল শিমুল ওর দিকে তাকিয়ে আছে, তাই তুলি শিমুলের দিকে তাকালো। কিন্তু তুলি দেখলো শিমুল আদিবের সাথে কথা বলছে। তুলি শিমুলের মুখের দিকে তাকিয়েছিল। এমন সময় তুলির নজর আটকে গেল শিমুলের গলায় থাকা চেইনের মধ্যে। তুলি হতভম্ব হয়ে গেল, কারণ আজ যে জিনিসটা শিমুলের গলায় আছে সেই জিনিসটা 4 বছর আগে ওর কাছে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এই ছিনিয়ে নেওয়া জিনিসটা শিমুলের কাছে গেল কি করে? তুলি সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। এরপর ধীর পায়ে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। তুলিকে নিজের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে শিমুল ভরকে যায়, নড়ে চড়ে বসে। তুলি উপর হয়ে শিমুলের গলার চেনটা হাতে নিয়ে শিমুলকে বলল, এটা তুমি কোত্থেকে পেলে শিমুল ভাইয়া? এটা আমার চেইন, তুই জানিস না? তুলির হাত থেকে চেনটা ছাড়িয়ে নিয়ে বলল শিমুল, আমি কিন্তু একবারও চেইনের কথা বলিনি, আমি বলেছি চেইনে আটকে রাখা আংটির কথা। এই আংটিটা তো তুমি আমায় দিয়েছিলে। হ্যাঁ, আমি দিয়েছিলাম, কিন্তু তুই কি এই আংটিটা আগলে রাখতে পেরেছিস? যদি এতই আগলে রাখতি তবে আংটি অন্যজন আমার হাতে দিয়ে বলল কেন যে তুই এই আংটি মানে আলফা শেখ শিমুলের কোনো জিনিস রাখতে চায় না? শিমুলের আচমকা এমন চটে যাওয়া দেখে তুলি সহ উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। নাতাশা এগিয়ে এসে শিমুলের কাঁধে হাত রেখে বলল, তোমাকে কে বলেছে তুলি তোমার কোনো জিনিস রাখতে চায় না? যে বলেছে সে পুরোটা মিথ্যা বলেছে, আই এম শিওর। কে মিথ্যে বলবে? কণা? তুলির আপন বোন তুলির নামে মিথ্যা কথা বলবে আমার কাছে? কণার কি লাভ আমার কাছে তুলির নামে মিথ্যা কথা বলার? শিমুলের মুখ থেকে কোনার নাম শুনে নাতাশা আর তুলি অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শিমুল ড্রয়িং রুমের এপাশ ওপাশ হাঁটছে। নাতাশা কিছু বলার জন্য উদ্যত হবে, এমন সময় তুলি নাতাশার হাত চেপে ধরলো। নাতাশা ইশারায় তুলিকে বলল, আমার হাত ছাড় তুলি, আজ যদি এই কথা ভাইয়াকে না বলি তবে ভাইয়া তোকে ভুল বুঝবে। কিন্তু আমি চাই না শিমুল ভাইয়া সত্যিটা জানুক। উনি এই কথা জানলে আমার প্রতি ওনার করুণা ছাড়া আর কিছুই হবে না। নাতাশা জোর করে তুলির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। এরপর তুলির হাত ধরে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে শিমুলকে বলল, ভাইয়া তুমি বললে না তুলি নাকি তোমার কোনো জিনিস নিজের কাছে রাখতে চায় না, এবং এই আংটিও রাখেনি, তাই তো? শিমুল কোনো জবাব না দিয়ে নাতাশার মুখের দিকে তাকিয়ে রইল। তুলি চোখের ইশারায় বারবার নাতাশাকে বারণ করছে, কিন্তু আজ যেন তুলির কোনো কথা শুনতে রাজি নয় নাতাশা। তাহলে বলো তো, যার হাতের এমন অবস্থা সে কেমন করে তোমার দেওয়া আংটি নিজের আঙ্গুলে পড়ে থাকবে? নাতাশা কথাটি বলে তুলির বাম হাত শিমুলের চোখের সামনে তুলে ধরল। শিমুল দেখলো তুলির বাম হাতের অনামিকা আর কনিষ্ঠ আঙ্গুলটি নেই। বাম হাতে মাত্র 3টি আঙ্গুল অবশিষ্ট। শিমুলের পুরো শরীর কাঁপছে। শিমুল যখন এই আংটিটা তুলির হাতে তুলে দেয় ঠিক তখনই তুলির হাতের 5টি আঙ্গুল অক্ষত অবস্থায় ছিল। কিন্তু এখন কি করে হলো এমন? তুই আর কিছুই বলবি না নাতাশা, তোর আমার কসম লাগে। প্লিজ নাতাশা, আর কিছু বলিস না। তুলির মুখ থেকে এমন কথা শুনে নাতাশা আর শিমুল দুজনে অবাক হয়ে তাকিয়ে রইল। তুলি নাতাশার হাত ছেড়ে দিল। এরপর এক দৌড়ে ওর ঘরে চলে গেল। শিমুল তুলির পিছনে যেতে চাইলে নাতাশা বাধা দেয়। নাতাশা আদিব আর রাদীপকে বলল পাশের ঘরে গিয়ে শুয়ে পড়তে, রাত হয়েছে অনেক। আদিব আর রাদীপ চলে যেতেই নাতাশা শিমুলের মুখোমুখি দাঁড়িয়ে বলল, ভাইয়া আমি চাইলেও এখন তোমাকে সত্যি ঘটনা জানাতে পারবো না, কিন্তু আমি চাই তুমি এই ঘটনার সত্যিটা জেনে নাও, আর এটাও যেন জানতে পারো ঠিক কি কারণে কণা আপু এমন করছে তুলির সাথে। এমন সময় নাতাশার মোবাইলে কল এলো। সাইমন কল করেছে। নাতাশা কল রিসিভ করে
তুলির মায়ের ঘরে চলে গেল। কথা বলতে বলতে শিমুলের চোখের সামনে বারবার তুলির আঙ্গুলবিহীন হাত ভেসে উঠছে। শিমুল দীর্ঘশ্বাস ফেলে তুলির ঘরের দিকে হেঁটে যাচ্ছে, কারণ এখন ওর তুলির সাথে কথা বলা প্রয়োজন। পরিবারের কেউ যেহেতু এতদিন ওকে সত্যি ঘটনা জানায়নি, তবে আজ যে জানাবে এই কথার গ্যারান্টি কি? শিমুল তুলির রুমের দরজায় কড়া নাড়তেই তুলি ওপাশ থেকে বলে উঠল, দরজা খোলা আছে, চলে আয় নাতাশা। শিমুল আস্তে করে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। তুলি ঠিক তখনও জানালা দিয়ে রাতের আকাশকে দেখছিল। তাই এই ঘরে নাতাশা নয়, বরং শিমুল এসেছে, এই ব্যাপারটা তুলি টের পায়নি। তুলি, শিমুলের মুখ থেকে নিজের নাম শুনে চমকে উঠে তুলি। জানালা থেকে মুখ সরিয়ে ঘরের মধ্যে তাকিয়ে দেখে শিমুল এসেছে ওর ঘরে। তুলি জানালার কাছ থেকে সরে এসে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু লাগবে? পুরো ঘটনা কিভাবে ঘটেছে আমি জানতে চাই তুলি। কিন্তু আমি যে বলতে চাই না। কেন তুই বলতে চাইছিস না? আমি জানি না, কিন্তু আমি তোমার সত্যি ঘটনা বলতে পারবো না। আমি এতকাল ভেবেছি তুই আমার দেওয়া আংটিকে আগ্রহ করে ফেরত দিয়েছিস কণাকে দিয়ে, কিন্তু আজ 4 বছর পর জানতে পারলাম তোর হাতের আঙ্গুল দুটো নেই। তুলারে বল না, আমাকে তোর এত সুন্দর হাতের কি এমন অবস্থা করেছে? আমি তোর শিমুল ভাইয়া, যে তোকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করেছি। আমি কখনো এমন কোনো কাজ করিনি যার জন্য হলেও তুই বিন্দুমাত্র কষ্ট পেয়েছিস। বল না তুলা, কি হয়েছিল? তুলির দু চোখ ভিজে উঠেছে। আজ কতগুলো দিন পর তার শিমুল ভাইয়ের মুখ থেকে তুলা ডাক শুনতে পেয়েছে। তুলি শিমুলের সামনে থেকে সরে গিয়ে খাটের উপরে বসলো। শিমুল তুলির মুখের দিকে তাকিয়ে আছে, কারণ শিমুল জানে তুলি কখনো শিমুলের অনুরোধকে অগ্রাহ্য করতে পারবে না। তুমি যেদিন এই আংটিটা আমায় দিলে, সেদিন আমি আংটিটা না পরে বক্সে রেখে দিয়েছিলাম। এত দামি একটা জিনিস যদি আমি হারিয়ে ফেলি এই ভয়ে। আমি তো তোকে বলেছিলাম সবসময় আংটিটা পরে থাকতে, আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলে দিতে যে আমি এই আংটিটা তোকে দিয়েছি। তোমার কথা শোনায় আমার কাল হয়েছিল। তুমি চাকরিতে জয়েন করার পর হুট করে একদিন ফুফি কল দিয়ে বলল তোমাদের বাড়িতে যেতে। আমিও খুশি হয়ে তৈরি হয়ে নিয়েছিলাম তোমাদের বাড়িতে যাব বলে। আলমারি থেকে পার্সটা নিয়ে বের হয়ে যাব, এমন সময় তোমার দেওয়া আংটিটার কথা আমার মনে পড়ে। ড্রয়ার খুলে আংটির বক্স থেকে আংটিটা নিয়ে অনামিকা আঙ্গুলে পরে নেই। এমন সময় কণা আপু এসে আমার হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কে দিয়েছে এই আংটি। তখন আমি তোমার নাম বলি, যে শিমুল ভাইয়া দিয়েছে। আপু তোমার নাম জানার পর কেমন চটে যায়, আমাকে ধমক দিয়ে বলে আংটি খুলে ওকে দিয়ে দিতে। আমি দিব না বলেছিলাম, তাই আপু আমার সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল আঙুল থেকে আংটিটা খুলে নিতে। সেদিন আমার ঘরে দাদি ঘুমিয়েছিল, তাই ওনার সুপারি কাটার টেবিলের উপর পড়েছিল। আপু যখন দেখলো জোর জবরদস্তি করেও আংটিটা নিতে পারছে না, তখন আমাকে পেছন থেকে জাপটে ধরে দাদির সুপারি কাটার দিয়ে আমার বাম হাতের আঙুল কেটে নেয়। আমার গগন বিদারের চিৎকার শুনে মা আর দাদি ঘরে এসে আমার রক্তাক্ত হাত আর পাশে দাঁড়িয়ে আছে কণা আপু। আমি এতটা নৃশংসতা মেনে নিতে পারিনি, মুহূর্তেই জ্ঞান হারিয়ে ফেলি। 2 দিন পর আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করি, আমার বাম হাতে ব্যান্ডেজ। সেদিন মা আমাকে বলে আমি যেন আমাদের পরিবারের কাউকে না জানাই যে আপু আমার হাতের 2 আঙ্গুল কেটে নিয়েছে। আজও কেউ জানে না কে আমার হাতের এমন অবস্থা করেছে, শুধুমাত্র নাতাশা ছাড়া। আংটিটা সেদিনের পর থেকে আমার কাছে নেই। হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসার পর অনেক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। আজ 4 বছর পর তোমার কাছে পেলাম। তুলির কথা শুনে শিমুলের দু চোখ ভারী হয়ে উঠেছে, তাই তুলির সামনে থেকে উঠে ঘর ছেড়ে বের হয়ে গেল। তুলি ওর বাম হাত চোখের সামনে মেলে ধরলো, এরপর এক পলক তাকিয়ে হাত নামিয়ে ফেললো। সে রাতে শিমুল বা তুলি কেউই ঘুমাতে পারেনি। পরদিন সকালে আদিব, রাদীপ এবং নাতাশা ঘুম থেকে জাগার পর শিমুল, তুলি সহ সবাই শিমুলদের বাড়িতে ফিরে যায়। সে রাতের ঘটনার পর থেকে তুলি নিজেকে শিমুলের কাছ থেকে আরও গুটিয়ে নিয়েছে। বাকি সবার সাথে যেরকম আচরণ করছে শিমুলের সাথেও ঠিক সেই রকম, কিন্তু পরিমাণে অল্প। দেখতে দেখতে নাতাশার হলুদের দিন চলে গেল। সকাল 10টায় বাড়ির গেটের কাছে একটি সিএনজি এসে থামলো। সিএনজি থেকে নেমে এলো তুলির বড় বোন কণা আর ওর স্বামী সুমন। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে ছিল শিমুল, কিন্তু যখন দেখতে পেল কণা আর ওর স্বামী এসেছে, ঠিক তখনই ছাদ থেকে নেমে গেল। কণা আর সুমন বাড়িতে প্রবেশ করে পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে কুশলাদি বিনিময় করলো। বাড়ির গুরুজনেরা সুমনের ব্যবহার দেখে অনেক খুশি। ড্রয়িং রুমে এক কোণায় দাঁড়িয়ে আছে তুলি, কারণ ও সুমনের সামনে পড়তে চায় না। তুলি যখন নিজের গা বাঁচানোর জন্য সুমনের সামনে যাচ্ছে না, ঠিক তখনই শিমুল এসে তুলির হাত ধরে ড্রয়িং রুমে বসে থাকা কণার সামনে গিয়ে দাঁড়ায়। শিমুলকে দেখে কণা হাসি মুখে জিজ্ঞেস করে, কি রে, কেমন আছিস? ভালো আছি, তোর কি অবস্থা? আছি ভালো। তোর এখনো এই অভ্যাসটা গেল না। শিমুলের হাতের মুঠোয় রাখা তুলির হাতের দিকে তাকিয়ে কথাটি বলল কণা। তোরও তো স্বভাবটা গেল না। আমি কি করি না করি সেখানে তোর কথা বলতেই হবে? শিমুলের এমন উত্তর শুনে কণা জোর করে মুচকি হেসে উঠল।
শিমুল তুলির হাত ধরে সোফায় পাশাপাশি বসে পড়ল। তুলি সুমনের মুখোমুখি বসায় ও প্রস্তুত হয়ে পড়েছে। সুমনের লোলুপ দৃষ্টি তুলির পুরো শরীরে বিচরণ করছে। শিমুল বুঝলো কিনা জানা গেল না, কিন্তু শিমুল ফের কোনাকে প্রশ্ন করলো, তুলির সাথে তোর কি এমন হয়েছিল যার কারণে তুই ওর হাতের আঙ্গুল কেটে নিয়েছিস? ওহ, আমার নামে বিচার দেওয়া হয়ে গেছে। আঙ্গুল কেটেছি, বেশ করেছি। ও কেন তোর দেওয়া আংটি পরবে? তুই কি ওর প্রেমিক নাকি স্বামী? তুলির দিকে কথাটি বলল কণা। কণার কথা শুনে শিমুলের কপালের শিরা ফুলে উঠেছে। তুলি আমার কি হয় সেটা পরে জানবি, তার আগে এটা বল, তুলির সাথে এরকম একটা কাজ তুই কিভাবে করলি? তোর হাত কাঁপলো না? না, হাত কাঁপেনি, কারণ তুলির জন্য আমার মাকে তোর নানির কাছে অপমানিত হতে হয়েছে। বামিকে নানির জন্য অপমানিত হতে হয়েছে মানে? নানি নানি শিমুলের ডাক শুনে হালিমা বেগম ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে জিজ্ঞেস করলেন, কিরে ডাকস কেন শিমুল? কণা কি বলছে? তুলির জন্য নাকি তুমি বড় মামিকে অপমান করেছো, আর এই জন্যই নাকি কণা তুলির এত বড় একটা ক্ষতি করেছে। তুলি কি করেছে? শিমুলের জোর গলায় কথা শুনতে পেয়ে রান্নাঘর থেকে বের হয়ে এলো শিউলি, নীলফা এবং তুলির ছোট চাচি। আমি বড় বৌমারে অপমান করবো কেন? আমি তো খালি ওরে বুঝাইছি যে তুলিরে যেন তোর থেকে দূরে রাখে। এই কথা হইন না, এই কালনাকে নিয়ে ওর বইন্ডার আঙুল কেটে হালাই দিছে। হালিমা বেগমের কথা শুনে কণা ফুঁসে উঠেছে। শিউলি এসে ওনার মায়ের পাশে দাঁড়িয়ে বললেন, মা, তুমি কেন বলছো তুলি শিমুলের কাছ থেকে দূরে থাকবে? কারণ তোর পোলায় তুলিরে ভালোবাসে। ওর মতো মাইয়ারে আমার নাতি ভালোবাসবো কেন? বাপ নাই, ভাই নাই, শাদির পর আমার নাতি শ্বশুর বাড়ির আদর পাইবো? এখন তুই মাইয়া বিয়ের রাতে জামাই রে খাইয়া বইয়া রইছে। দেখছস আমি বারণ করছি দীক্ষা, নয়তো আমার নাতিটারে খাইয়ে ফেলে তুই পোড়া কপালি। মা, কি বলছো তুমি এইসব? ভাইয়া আমাদের কি না করে দিয়েছে? তোমার ছোট ছেলেকে চাকরির টাকা দিয়েছে, আমার শিমুলের চাকরির জন্য যত টাকা লিখেছে সবই তো বড় ভাইয়া দিয়েছে। আর তুমি কি যা তা বলছো? আমার শিমুল শ্বশুর বাড়ির আদর পাবে না? তুলি না তোমার বড় ছেলের মেয়ে? ওকে নিয়ে কিভাবে তোমার এত অন্যায় করতে পারো? আমার শিমুল যদি তুলিকে ভালোবেসে এর চেয়ে খুশির সংবাদ আর কি বা হতে পারে? আমি তো খুশি খুশি তুলিকে আমার শিমুলের বউ হিসেবে মেনে নিব। শিউলির কথা শুনে উপস্থিত সকলেই লজ্জায় মুখ নিচু করে ফেলেছে। মামি, আপনার বড় মেয়ে আপনার ছোট মেয়ের আঙ্গুল কেটে দিয়েছে, আর আপনি কিনা সবার কাছ থেকে গোপন করেছেন, কিন্তু কেন? তখন কণার বিয়ে ঠিক হয়েছে। এমন সময় যদি ওর শ্বশুর বাড়ির লোকেরা ওর নিষ্ঠুরতার খবর জানতো, তবে ওর বিয়ে ভেঙেই যেত। তাই বুকে পাথর চেপে সবার কাছ থেকে এই ঘটনা গোপন রেখেছি। তুমি ছাড়া সবাই জানতো যে তুলির আঙ্গুল অ্যাক্সিডেন্টে কাটা গিয়েছে। ইশফাক তো এইসব কিছু জেনেই তুলিকে বিয়ে করতে রাজি হয়েছে। কেন ইশফাক তোমায় কিছু বলেনি? হয়তো নিজের হবু স্ত্রীর কমতি নিয়ে কারোর সামনে আলোচনা করতে চাইনি। শিমুল কথাটি বলে কণার পাশে গিয়ে দাঁড়ালো। এরপর সকলকে উদ্দেশ্য করে বলল, বাবার মা, তোমরা চাইতে না আমি বিয়ে করি? আজ বলছি আমি তুলিকে বিয়ে করতে চাই, তোমাদের অনুমতি নিয়ে। আমাকে বিয়ে করবে তো তুলি? শিমুলের কাছ থেকে হুট করে বিয়ের প্রস্তাব পেয়ে তুলি কিছু বলার সাহস হারিয়ে ফেলেছে। শিমুলের কাছ থেকে এমন সংবাদ শুনে শিমুলের বাবা মা খুশি হয়ে গেলেন। কণা আর হালিমা বেগমের মুখে আকাশের কালো মেঘ দেখা দিয়েছে। আমি শিমুল ভাইয়াকে বিয়ে করতে পারবো না, আমি ওনার যোগ্য না। কি আছে আমার? লেখাপড়া খুব বেশি নেই, হাতের আঙ্গুল নেই। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো আমি বিধবা। আমি শিমুল ভাইয়াকে বিয়ে করতে পারবো না। কথাটি বলে এক দৌড়ে উপরের ঘরে চলে যায় তুলি। শিমুল সহ উপস্থিত সবাই অবাক হয়ে তুলির যাওয়ার পথে তাকিয়ে আছে। এখন কি হবে শিমুল? তুলি তো রাজি হবে না। চিন্তিত ভঙ্গিতে কথাটি বললেন শিউলি। আমি জানি কি করে তুলিকে রাজি করাতে হবে। তোমরা কাজীকে কল করো, আজই তুলির সাথে আমার বিয়ে হবে। কথাটি বলে শিমুল সিঁড়ি বেয়ে তুলির পিছু পিছু চলে গেল। তুলি নাতাশার ঘরে এসে বেগ গুছিয়ে নিচ্ছে। এমন সময় শিমুল এই ঘরে এসে দরজার খিল এঁটে দিল। তুলি বেগ গুছানো বাদ দিয়ে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করলো, তোমাকে আমি কি বলেছি তুমি শুনতে পাওনি? শিমুল ভাইয়া, আমি তোমাকে বিয়ে করব না। কেন? আমার মধ্যে খারাপ কি আছে? তোমার মধ্যে খারাপ কিছুই নেই, কিন্তু আমি তোমাকে যতবার দেখি ঠিক ততবার মনে পড়ে যায় শুধুমাত্র তোমার কারণে ইশফাক মারা গেছে। যদি তুমি একটিবার আমার কল ধরতে, তাহলে ইশফাক হয়তো বেঁচে থাকতো, আর আমি সমাজের কাছ থেকে এতটা লাঞ্ছনা পেতাম না। আমার কারণে ইশফাক কেন মারা যাবে? আমি মানছি সেদিন আমি তোর কল রিসিভ করতে পারিনি, কিন্তু আমি যদি তোর কল রিসিভ করতাম তবু আমি ইশফাককে রক্ত দিতে পারতাম না, কারণ আমি যশোর ছিলাম আর তোর চট্টগ্রামে। এত দূর রওনা হলেও আমি সঠিক সময়ে পৌঁছতে পারতাম না। ইশফাক আমার বন্ধু ছিল,
আমিও তার মৃত্যুতে কষ্ট পেয়েছি, কিন্তু তাই বলে ওর মৃত্যুর জন্য তুই আমাকে দায়ী করতে পারিস না তুলি। আমি কিছুই জানতে চাই না, শুধু এটা জানি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুই যদি আমাকে বিয়ে না করিস তবে আমি আমার লাইসেন্স করা পিস্তল দুটো গুলি নিজের মাথায় চালিয়ে সুইসাইড করবো তুলি। শিমুলের মুখ থেকে সুইসাইডের কথা শুনে তুলি শিমুলের দিকে তাকিয়ে দেখলো। শিমুল ওর পকেট থেকে পিস্তল বের করে নিজের কপালের এক পাশে ঠেকিয়ে তুলিকে কথাগুলো বলে। তুমি উল্টাপাল্টা কিছু করবে না। আমি করব, কারণ তোরা কেউই আমার মনের অবস্থা বুঝতে চেষ্টা করিস না। এখন তুই বল তুই কি করবি? আমি তোর কাছে কিছুই চাই না, তুই শুধু নামে মাত্র আমার স্ত্রী হয়ে থাকিস তুলি। তুই যদি আজ আমায় ফিরিয়ে দিস তবে আমি সত্যি সত্যি সুইসাইড করব। তুলি জানে শিমুল যেহেতু বলেছে তার মানে ও এই কাজটা করবে। ওর একটা না হয়তো শিমুলের মৃত্যুর কারণ হতে পারে। তুলি নিরুপায় হয়ে শিমুলকে বিয়ে করতে রাজি হয়ে গেল। সেদিন দুপুর 12টার নাগাদ তুলির সাথে শিমুলের বিয়ে হয়ে যায় পরিবারের সকলের উপস্থিতিতে। সন্ধ্যায় নাতাশার হলুদের অনুষ্ঠান নিয়ে সবাই যখন ব্যস্ত, ঠিক তখনই নাতাশা এসে জানায় তুলি ওর ঘরে নেই। শিমুল এক দৌড়ে নাতাশার ঘরে গিয়ে দেখে তুলি সেখানে নেই। শিমুল ধীর পায়ে খাটের উপরে গিয়ে বসলো। এমন সময় শিমুলের মোবাইলে একটি মেসেজ এলো। শিমুল ঝাপসা নয়নে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখলো, তুমি বলেছিলে না তোমার নামে মাত্র স্ত্রীর দরকার? এই দেখো আমি তোমার নামে মাত্র স্ত্রী হয়ে চলে এলাম বহুদূরে। কখনো আমাকে খুঁজে পাবে না। ভালো থেকো, আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও, কারণ আমি কখনো তোমার কাছে ফিরে আসবো না। মেসেজটি দেখে শিমুল নিস্তব্ধ হয়ে গেল। তোমার এভাবে চলে আসাটা ঠিক হয়নি তুলি। বাবার পরে আমার জীবনে এমন একজন পুরুষ এসেছিল যার হাতে হাত রেখে নির্দ্বিধায় জীবনের বাকি পথ অতিক্রম করা যায়। সেই ছোটবেলা থেকে আমার জীবনের প্রত্যেকটি ধাপে আমি সেই মানুষটাকে আমার পাশে পেয়েছি। আমার পড়াশোনা, সমাজের কিছু কাপড় সে খারাপ দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখা, সবকিছু সেই পুরুষটা করে এসেছে একজন অভিভাবক হিসেবে। আমি এতকাল অব্দি জেনে এসেছি সে শুধুই আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু পরে আমি জানতে পারলাম তার কেয়ারিং এর পিছনে শুধু আমার জন্য এক সমুদ্র ভালোবাসা ছিল, আর আমি এক সমুদ্র ভালোবাসাকে একজন শুভাকাঙ্ক্ষীর শুভকামনা ভেবে এসেছি। কিশোরী মন কখনো সেই মানুষটাকে ভালোবাসার মানুষ হিসেবে পেতে চায়নি, চেয়েছিল, কিন্তু মা আর দাদির বারণ পেয়ে সেই চাওয়া হারিয়ে যায় কালের গর্ভে। শিমুল ভাইয়ের একটু আধটু কেয়ারিং, বকা, শাসন সব আমার মনে দাগ কেটেছে। নিজের মনের কাছে প্রশ্ন করার আগে হঠাৎ ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে গেছে। বাবার হঠাৎ মৃত্যু, এরপর আমার বড়াপুর কাণ্ড, সর্বশেষ ইশফাকের সাথে আমার বিয়ের মাধ্যমে শিমুল ভাইয়ার সাথে আমার একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন তো সেই মানুষটা তোমার স্বামী, ভাগ্য তোমাদের মিলিয়ে দিয়েছে, তবে কেন তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ? তাকে স্বপ্ন চাওয়ার মতো যোগ্যতা আমার নেই। কি নেই তার? ভালো চাকরি, গুড লুকিং, শার্প মাইন্ড। আর আমার কি আছে? না আছে লেখাপড়ার যোগ্যতা, বিধবা, সাথে অকেজো হাত। চলে এসেছি আমি, কারণ আমাকে নিয়ে চললে বরং ওনাকে অপদস্থ হতে হবে। যদি কখনো সে তোমাকে খুঁজে পায় তখন তুমি কি করবে? তার কাছে ফিরে যাব, কিন্তু সে কখনোই আমাকে খুঁজে পাবে না। এতটা আত্মবিশ্বাস ঠিক নয় তুলি, কারণ সে পুলিশ ডিপার্টমেন্টের লোক। তোমাকে খুঁজে বের করা তার জন্য বাম হাতের খেলা। সামনে বসে থাকা মেয়েটির কথা শুনে মুস্কি হেসে ফেললো তুলি। আজ 4 দিন ধরে একটি এতিমখানায় অবস্থান করছে তুলি। তুলির শিক্ষকের সহায়তায় এই চাকরিটা পেয়েছে তুলি। এতিমখানার ম্যানেজারের মেয়ের সাথে বসে এতক্ষণ আলাপ করছিল তুলি। আমি আসছি তুলি, গতকাল সময় মতো চলে এসো বাকি বাচ্চাদের সাথে নিয়ে। জি, চলে আসবো। মেয়েটি অফিস থেকে বের হয়ে গেল। তুলি অফিস রুম থেকে বের হয়ে বাচ্চাদের রুমে চলে গেল। তুলির দায়িত্ব এখানকার বাচ্চাদের দেখাশোনা করা। এদিকে শিমুলের মা এক লোকমা ভাত তুলে দিয়ে শিমুলকে জিজ্ঞেস করলো, কোনো খবর পেলি তুলির? তোমার ভাইজি তো আমাকে মেরে ফেলার জন্য পণ করে রেখেছে বুঝলে। নয়তো এই শহরে যে জায়গায় ওর লাস্ট লোকেশন দেখাচ্ছে সেখানে গিয়ে দেখি বাস স্টপ। ও এই শহর থেকে বের হবার আগে হয়তো ওর মোবাইলের সিম খুলে ফেলে দিয়েছে, এরপর নতুন সিম লাগিয়েছে। একটু সুযোগ রেখে যায়নি তোমার ভাইজি। মার খাবো না, ভালো লাগছে না। শিমুল এক গ্লাস পানি খেয়ে উঠে চলে গেল। শিউলির নিজের ছেলের জন্য ভীষণ খারাপ লাগছে। কোথায় ছেলেটাকে এখন সুখী দেখবে ভেবেছিল, আর তুলি কিনা না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। ভাগ্যিস সেদিন নাতাশার হলুদ এবং বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, কারণ শিমুল পরিবারের সবাইকে বারণ করে দিয়েছিল যে শিমুলের সাথে তুলির বিয়ে হয়েছে। এই খবর যেন কারো কানে না পৌঁছায়। যদি একবার বিয়ের খবর জানতে পারে তবে বউ কই জিজ্ঞেস করে মাথা নষ্ট করে ফেলবে। সাথে নাতাশার বিয়েতে
ইফেক্ট পড়বে। নাতাশার বিয়ে তো খুব সুন্দর করে সম্পূর্ণ হয়েছে, এখন তুলিকে খুঁজে পেলেই হলো। শিমুলের মা আর কিছুই চায় না, ওনার কাছে ওনার সন্তানদের চেয়ে বড় আর কিছুই নেই। শিমুল যখন ঘরে এলো তখন ওর মোবাইল বেজে উঠলো। চার্জ থেকে মোবাইল বের করে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে শিমুলের বন্ধু রুমেল বলল, কি রে দোস্ত, আজ 1 তারিখ মনে আছে তোর? আমার বিয়েতে আসবি না? নাকি নাতাশের বিয়েতে যাইনি বলে তুই আমার বিয়েতে আসবি না? মনে হয় না আসতে পারবো। এতদিন মানুষের নিখোঁজ হওয়া আত্মীয়কে খুঁজে বের করেছি, আর আজ কয়েকদিন ধরে তুলিকে খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু পারছি না। কেন, তুলির আবার কি হলো? দোস্ত, তুলি আমাকে ছেড়ে এই শহর ছেড়ে চলে গিয়েছে। আরে বেটা, এই আর নতুন কি? তুলি সব সময় তোকে ছেড়ে চলে যায়, আসে হয়তো কোথাও বেড়াতে গিয়েছে, কোথাও চলে আসবে। রুমেল পুরো কথা শুনে এরপর কথা বলিস ফাজিল। আরে তুলির সাথে আমার বিয়ে হয়েছে, ও আমার স্ত্রী। শিমুলের স্ত্রী তুলি? এই কথা শুনে রুমেল অবাক হয়ে জানতে চাইল কিভাবে এই ঘটনা সম্ভব হয়েছে। শিমুল একে একে সব ঘটনা খুলে বলল। সবটা শুনে রুমেল বলল, ও চায় না তোরা ওকে খুঁজে পাস, তাই এইভাবে সিম বদলে ফেলেছে। যে নিজ থেকে হারাতে চায় তাকে কি করে খুঁজে পাবি? আচ্ছা, তুলির ছবি দিতে পারবি আমায়? অবশ্যই, তুই খুঁজে বের করতে পারবি। আরে বেটা, আমরা বিভিন্ন এলাকার থানায় তুলির ছবি দিয়ে রাখলে অবশ্যই কেউ না কেউ ওর খোঁজ আমাদের জানাবে। আচ্ছা, তোর হোয়াটসঅ্যাপে আমি ছবি দিয়ে দিব। প্লিজ দোস্ত, একটু চেষ্টা করিস। চেষ্টা করব মানে? আমার বন্ধুর জীবনের প্রশ্ন। ভালো থাকিস দোস্ত, আর চেষ্টা করিস আমার বিয়েতে আসার। আমি, রনি, সজীব, সাব্বির সবাই আমরা তোর অপেক্ষায় আছি। কবে থেকেই আমরা সবাই প্ল্যান করে রেখেছি কবে তোর সাথে দেখা করব। চেষ্টা করব, তুই একটু চেষ্টা করে দেখ তুলির কোনো খবর জানতে পারিস কিনা। ওকে, ভালো থাকিস, আল্লাহ হাফিজ। শিমুল কল কেটে দিল। এরপর ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটি ছবি বের করলো। ছাইরঙা 3 পিস পরনে ঘোমটা দেওয়া তুলি, আর মেরুন শার্ট, কালো জিন্স পরনে শিমুল। সেদিন এক মুহূর্তের জন্য হলেও হোক স্বামী স্ত্রী হিসেবে তুলি আর শিমুল পাশাপাশি বসেছিল। এই মুহূর্তটা হচ্ছে শিমুল আর তুলির বিয়ের পরের। ছবিতে সেদিন তুলির মুখ দেখে বোঝার উপায় নেই যে ও বাড়ি থেকে পালিয়ে যাবার প্ল্যান করেছে। তোকে ভালোবাসার পর থেকে আমি যতদিন ধরে কষ্ট পাচ্ছি, এইসব কিছু আমি সুদে আসলে ফেরত নেব তোর থেকে। খালি তোকে একবার পেনি, এরপর তোকে আমার বুকের মাঝে চেপে রাখবো তুলা। এই বুকের মায়া পড়ে তুই আর কোনোদিন কোথাও যেতে চাইবি না আমাকে ছেড়ে। ছবিতে থাকা তুলির দিকে তাকিয়ে কথাগুলো বলছে শিমুল। এমন সময় মোবাইল বেজে উঠলো। রুমেল আবার কল করেছে। হ্যালো দোস্ত, মনে কর তুই তোর বউকে পেয়ে গেছিস। সিলেটের উদ্দেশ্যে বাসে উঠে রওনা হ। তোর বউ এই সিলেট শহরেই আছে। শিমুল নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না, পুরো শরীর কাঁপছে। তুলিকে পাওয়া গেছে, এই সংবাদটা পাওয়ার জন্য আজ 4 দিন শিমুলের কান দুটো যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল, আর আজ সেই অপেক্ষার অবসান ঘটলো। তুই সত্যি বলছিস? আরে হ্যাঁ বেটা, সত্যি বলছি। তুই রওনা হও এখনই। তোর পরিবারের কারোর সাথে বলবি না যে তুই তুলির খোঁজে সিলেট যাচ্ছিস, নয়তো তুলির পরিবারের কেউ তুলির সাথে যোগাযোগ করে তুলিকে অ্যালার্ট করে দিতে পারে। ওকে ওকে, বলবো না, আমি রওনা দিচ্ছি। শিমুল মোবাইল রেখে লাগেজ গুছিয়ে ওর মা এবং বাবার থেকে অন্য কেসের কথা বলে বিদায় নিয়ে রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। সকালে ঘুম থেকে জাগার পর তুলি তাড়াহুড়ো করে এতিমখানার বাচ্চাদের জাগিয়ে তুলল। এরপর ওদের ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে তৈরি করে নিজেও তৈরি হয়ে নিল। তারপর একটি মিনি বাস এতিমখানার গেটের কাছে এলে তুলি এবং ইয়াসমিন খালা মিলে বাচ্চাদের নিয়ে রওনা হয় এতিমখানার ম্যানেজার কামরুল হাসানের বাড়িতে। চলন্ত বাসে বসে জানালা দিয়ে সিলেট শহরের অকৃত্রিম সৌন্দর্য দেখে মুগ্ধ তুলি। চট্টগ্রাম শহরের সবুজাভ প্রাকৃতিক সৌন্দর্য যেন সিলেট শহরের সৌন্দর্যের মাঝে বিদ্যমান। তুলিকে একবার ইয়াসমিন খালা বলেছিল বিছানাকান্দি নামক একটি জায়গা আছে, যদি একবার সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তুলি দেখে তবে মুগ্ধ হয়ে আর সেখান থেকে আসতেই চাইবে না। অবশেষে বাস এসে থামলো একটি বাংলো বাড়ির সামনে। এতিমখানার ট্রাস্ট থেকে নাকি এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে কামরুল হাসানকে। উনি পরিবার নিয়ে থাকেন এই বাড়িতে। এক ছেলে পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে, আর মেয়ে অনার্স 2য় বর্ষে পড়ছে। সেই মেয়ের বিয়ে ঠিক হয়েছে এখানকার স্থানীয় থানার পুলিশ এসআই এর সাথে। সেই বিয়ে উপলক্ষে আজ তুলি ইয়াসমিন খালা সহ এতিম বাচ্চাদেরকে নিয়ে আজ এই বাড়িতে এসেছে। তুলি আর ইয়াসমিন খালার সাহায্যে একে একে বাচ্চাগুলো বাস থেকে নেমে বাড়ির গেট দিয়ে ঢুকে পড়লো। বাচ্চাদের দেখতে পেয়ে কামরুল হাসান হাসি মুখে এগিয়ে এলো গেটের কাছে। এরপর সব বাচ্চাদের বাড়ির ভিতরে যেতে বলে তুলির সামনে এসে দাঁড়ালেন কামরুল হাসান। তুলি আর ইয়াসমিন খালা কামরুল হাসানকে সালাম দিলে কামরুল হাসান সালামের উত্তর দিয়ে বললেন, কোনো সমস্যা হয়নি তো? আর তুলি, কেমন অনুভূতি হচ্ছে বাচ্চাদের সাথে কাজ করতে পেরে?
অনেক দামি অনুভূতি অনুভব করছি স্যার, চাইলেও আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। বাচ্চারা অনেক ভালো এবং প্রাণবন্ত। ওদের সাথে দেখা হবার পর থেকে জগতের এক নতুন পৃথিবী আবিষ্কার করতে পেরেছি। ওদের জন্য যেন আল্লাহ তাআলা আলাদা এক পৃথিবী সৃষ্টি করেছেন। আমি বুঝতে পারছি, ওরা তোমাকে এই কয়েকদিনে ভালোবেসে ফেলেছে এবং তুমিও ওদের ভালোবেসে আগলে রাখছো। সবই আপনাদের দোয়ায় স্যার, দোয়া করবেন আমি যেন ওদের আগলে রাখতে পারি। তা তো বটেই। তোমরা ভিতরে যাও, তোমাদের আন্টি এবং সোমা তোমাদের জন্য অপেক্ষা করছে। তুলি আর ইয়াসমিন খালা একসাথে বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে প্রবেশ করতেই তুলির সাথে সর্বপ্রথম দেখা হয়ে গেল কামরুল স্যারের মেয়ে সোমার সাথে। সোমা তুলিকে দেখে হাসি মুখে এগিয়ে এসে তুলিকে জড়িয়ে ধরে বলল, এত দেরিতে এলে কেন? কোথায় দেরি করে এলাম? মাত্র তো সকাল 9টা বাজে। বাচ্চাদের ঘুম থেকে জাগিয়ে তুলে তৈরি করিয়ে খাবার খাইয়ে এরপর আমি আর ইয়াসমিন খালা মিলে চলে এলাম। যাই হোক, চলে এসেছো, ভালো হয়েছে। এখন চলো, আমার সাথে একজন আছে যার সঙ্গে আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার সঙ্গে তোমার দেখা হলে মোটেও খারাপ লাগবে না। কিন্তু কে সে? আচ্ছা একজন, চলো তুমি আমার সাথে। আর ইয়াসমিন খালা, তুমি ড্রয়িং রুমে বসো, আমরা আসছি কিছুক্ষণের মাঝে। সোমা তুলির হাত ধরে বাড়ির বাইরে বের হয়ে এলো। এরপর বাড়ির ডান দিকে গার্ডেন এরিয়ায় হেঁটে যাচ্ছে। সোমা অনেক নাম না জানা ফুলের গাছ লাগিয়ে রাখা এরিয়ায় এসে তুলির হাত ছেড়ে দিল। তুলি এত ফুলের গাছ একসাথে দেখে মুগ্ধ হয়ে গেল। সোমা ছাড়াও যে কেউ একজন এই জায়গায় উপস্থিত আছে এটা টের পায়নি তুলি। এই সুযোগে সোমা এই জায়গা থেকে প্রস্থান নিল। তুলি যখন ফুল দেখতে ব্যস্ত, ঠিক তখনই কেউ এসে তুলির কানে কানে ফিসফিসিয়ে বলে, নতুন বিয়ে করা স্বামীকে ফেলে কিভাবে চলে এসেছিস তুলা? তুলি চট করে ঘাড় ঘুরিয়ে দেখলো শিমুল ওর খুব কাছে দাঁড়িয়ে আছে। তার মানে কি সত্যি সত্যি শিমুল ওর সামনে দাঁড়িয়ে আছে? তুলি মনকে বোঝানোর জন্য কাপা কাপা হাতে শিমুলের গাল স্পর্শ করলো। তুলির হাত শিমুলের গাল স্পর্শ করতেই তুলি বুঝতে পারলো সত্যি সত্যি শিমুল ওর সামনে দাঁড়িয়ে আছে। কি চমকে গেলি তো আমাকে দেখে? কি ভেবেছিলি তুই আমাকে ফেলে চলে আসবি আর আমি তোকে খুঁজে পাবো না? তুমি জানলে কি করে আমি সিলেট শহরে আছি? আমি শিমুলকে জানিয়েছি ভাবিজান। তুলি তাকিয়ে দেখলো রুমেল দাঁড়িয়ে আছে। রুমেল যে শিমুলের বন্ধু এটা তুলি জানতো। আপনি এই শহরে থাকেন রুমেল ভাই? হ্যাঁ, আর কামরুল হাসান মানে তোর স্যার, আমার হবু শ্বশুর। মানে সোমাপুর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে? রুমেল হাসি মুখে মাথা নাড়িয়ে সায় জানালো। তুলি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল মিনিট 5-এর মতো। শিমুল তুলির মনের অবস্থা বুঝতে পেরে তুলির সামনে গিয়ে মুখোমুখি দাঁড়ালো। এরপর তুলির মুখ 2 হাতের আঁচলে নিয়ে বলল, তুই তো সব রকমের রাস্তা বন্ধ করে এসেছিস, জানো আমি তোকে কোনোভাবে খুঁজে না পাই। ভাগ্যিস গতকাল রাতে রুমেলের সাথে তোর ব্যাপারে আলাপ করেছিলাম। তোর ছবি রুমেলের হোয়াটসঅ্যাপে দেওয়ার কিছুক্ষণ পর রুমেল আমাকে জানায় সিলেটে আসতে। আমি চলে এলাম এখানে। বাস স্ট্যান্ডে নামার পর রুমেল আমাকে নিয়ে আসে এই বাড়িতে। সোমার সাথে পরিচয় করিয়ে দেয়। সোমা আমাকে জানায় তুই 3 দিন আগে এখানকার এক এতিমখানায় বাচ্চাদের দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিস। গতকাল রুমেল কথা চলে সোমাকে তোর ছবি দেখেছিল আর সোমা তোর ছবি দেখে চিনতে পারে। রুমেল আমাকে গতকাল যখন বলল সিলেটে চলে আসতে, তোকে পাওয়া গেছে, জানিস না আমি যেন পারছিলাম না পাখির মতো উড়ে এই শহরে চলে আসি। আজকে সকালটা আমার কাছে অন্যরকম তুলি, কারণ আজ সকালে তোকে খুঁজে পেয়েছি আর কোনোদিনও তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না। কিন্তু আমি তো চাই না তোমার কাছে ফিরে যেতে। তুলির মুখ থেকে এমন কথা শুনে শিমুল ইশারায় রুমেলকে বলল এই জায়গা থেকে চলে যেতে। রুমেল শিমুলের ইশারা পেয়ে এই স্থান ত্যাগ করে। শিমুল তুলির হাত ধরে বলে, কিছু কথা বলবো, শুনবি? তোর জীবনের কিছু আনসলভ ম্যাথ আজ আমি সলভ করে দেব, তুই শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। তুলি মাথা নাড়িয়ে সায় জানিয়ে মাথা নিচু করে বসে পড়লো পাশে রাখা বেতের চেয়ারে। শিমুল দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে তুলির উদ্দেশ্যে বলতে শুরু করলো, কোন এক ষোড়শী কন্যাকে সাদা শাড়ি পরনে দেখে তার প্রেমে মজেছিলাম। সে গান গাইবে বলে সেদিন সাদা শাড়ি, চোখে কাজল আর খোপা বাঁধা চুলে বেলি ফুলের মালা জড়িয়েছিল। সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে আমার ছোট বোন নাতাশাকে বলেছিলাম তোর সাথে স্কুলে যাব। বোন আর আমাকে বারণ করেনি। সেদিন স্কুলে যাবার পথিমধ্যে আমার বোন একজনকে স্কুলে নিয়ে যেতে হবে বলে জানায়। আমি বুঝতে পারি নাতাশা কার কথা বলছে। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করি সেই মেয়েটির জন্য। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে সে আমার সামনে আসে, তার চোখ ধাঁধানো সৌন্দর্য নিয়ে। সেদিন তাকে দেখে জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করলাম জীবনে খুব ভালোভাবে বেঁচে থাকার সাথে কাউকে খুব কঠিনভাবে ভালোবাসতে না পারলে জীবনের কোনো লক্ষ্যই থাকতে পারে না। দামি ড্রেস, আলিশান বাড়িতে থাকা, ভালো স্যালারির বেতন, চাকরি করা যদি কারো জীবনের লক্ষ্য হয়, তবে আমি বলবো এর সাথে আরো একটি লক্ষ্য থাকা প্রয়োজন, আর তা হলো ভালো মনের একটা মানুষকে ভালোবেসে আগলে রাখা। সেদিন সে একটা গান গায়, সবাই মন্ত্রমুগ্ধের ন্যায় ওর গান শুনেছিল, আমিও শুনেছিলাম।
কিন্তু সবার আড়ালে লুকিয়ে। তার গান শেষ করার পর বোধহয় আমি সবচেয়ে বেশি হাতে তালি দিয়েছিলাম আর বলেছিলাম, তুই গান অনেক সুন্দর করে গেয়েছিস। কিন্তু সবার করতালিতে আমার উচ্ছ্বসিত স্বর চাপা পড়ে গিয়েছিল। আমি যার গান শুনে মুগ্ধ হয়েছে এই কথাটা ওকে বলতে লজ্জা পাবো বলে মিথ্যে বলেছিলাম যে আমি একটা কাজে স্কুল থেকে বের হয়ে গিয়েছিলাম। এরপর নানান বাহানায় ওর সাথে আমার দেখা হচ্ছিল আর আমি নানান বাহানায় ওর প্রেমে পড়েছিলাম। একবার নতুন বছরকে বরণ করে নেওয়ার সময় ওকে বলেছিলাম আগামী 5 বছর পর ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আমি আর তুই ফানুস উড়াবো। সেটা শুনে কি বলেছিল জানিস? বলেছে, তোমার বউ কি আমাকে তোমার সাথে দাঁড়িয়ে ফানুস উড়াতে দিবে? কতটা বোকা হলে একটা মানুষ এমন সোজা কথার উল্টো মিন করতে পারে। একদিন আমার পুলিশের চাকরির অ্যাপয়েন্টমেন্ট হলো। সবার থেকে বিদায় নিয়ে বাদনুর বন চলে গিয়েছিলাম। যাবার আগে ওকে একটা আংটি দিয়ে এসেছিলাম আর বলে এসেছিলাম যেন এই আংটিটা ওর কাছে সবসময় রাখে। ও রেখেছিল, কিন্তু এই আংটিটার জন্য সে তার আঙ্গুল হারায়, অথচ আমি জানতে অবধি পারিনি তার সাথে কি হয়েছিল। এরপর থেকে আস্তে আস্তে ওর সাথে আমার যোগাযোগ কমতে লাগলো। ওর বড় বোন একদিন আমার হাতে আংটি তুলে দিয়ে বলেছিল তুলিকে ভুলে যেতে। আমি মনে করেছি তুলি আমাকে আংটি ফেরত দিয়েছে। বড় মামা মারা গেল, এরপর আমার বন্ধু সাথে ওর বিয়ে হলো। আমি কিছু বলতে পারিনি কাউকে। আমি বলতে পারিনি আমি ওকে ভালোবাসি। আমি শুধুই ওকে ভুল বুঝেছি যে ও ইচ্ছে করে আমার সাথে যোগাযোগ রাখেনি। ভাগ্যের পরিহাসে ওর বিয়ের দিন রাতে কার অ্যাক্সিডেন্টে ওর স্বামী মারা যায়। ওর স্বামীকে রক্ত দিলাম না কেন এটা নিয়ে ও আমার সাথে প্রায় মনোমালিন্য করেছে। আমার ভুল ভাঙলো, অতঃপর তাকে বিয়ে করলাম ভয় দেখিয়ে এই বলে যে আমি সুইসাইড করব। বিয়ে হবার পর তাকে আধ ঘন্টার জন্য চোখের আড়াল করেছিলাম, ব্যাস অমনি তিনি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন। আর আজ 4 দিন পর তাকে খুঁজে পেয়েছি আমি। তুই বুঝতে পারছিস তুলা আমি কার কথা বলছি? শিমুল কথাটি বলে তুলির মুখের দিকে তাকিয়ে আছে। তুলি মাথা নিচু করে হিসকি তুলে কাঁদছে। তুলি ভাবতেও পারছে না যে এই মানুষটা তাকে কত সময় ধরে ভালোবেসে আসছে। এই মানুষটাকে সে কতই না গালমন্দ করেছে, অথচ সেই মানুষটা হাসি মুখে সব সহ্য করছে। শিমুল তুলির পাশে গিয়ে বসে পড়লো। হাত বেরিয়ে তুলির চোখের পানি মুছে দিয়ে শিমুল বলল, আমি কিন্তু স্বামী হিসেবে খারাপ মানুষ হব না। চাইলে তুই আমার হাত ধরে জীবনের বাকি পথ চলতে পারিস। কিন্তু আমার তো যোগ্যতা নেই তোমার স্ত্রী হবার। যোগ্যতা দিয়ে সংসার বা ভালোবাসা হয় না। তোর মনের সাথে আমার মনের মিল হলেই চলবে। যোগ্যতা দিয়ে বরং কম্পেয়ার করা যায়। তোকে আমি ভালোবাসি, তুই আমার স্ত্রী, এটাই আমি জানি। তোর যোগ্যতা আমার কাছে আকাশচুম্বী। কে কি বললো সেটা আমার কানে নেবার সময় নেই তুলা। চল না জীবনের বাকি সময়টুকু দুজন দুজনের জন্য উপভোগ করি। একটিবার আমার হাত ধরে দেখ, অভিযোগ করার সুযোগ দিব না তোকে। শিমুলের কথাগুলো শুনে তুলির মনে হলো শিমুল সত্যি বলছে। আর আজ যদি এই মানুষটাকে সে ফিরিয়ে দেয় তবে তুলির জীবন থেকে আজ আবারও মূল্যবান কিছু হারিয়ে যাবে, চাইলেও আর ফিরে পাওয়া যাবে না। তুলি শিমুলের বাড়িয়ে দেওয়া হাতে হাত রেখে বলল, এই হাত কখনো ছেড়ে দিবে না তো? না, কখনো ছাড়বো না। তুই শুধু শক্ত করে আমার হাত ধরে রাখিস, বাকিটা আমি সামলে নেব। শিমুল তুলির হাত মুঠোয় নিয়ে বলল। তুলি শিমুলের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ দৃষ্টিতে। শিমুল তুলির চাহনি বুঝতে পেরে তুলির কানে কানে ফিস ফিস করে বলল, তোর স্বামী আমি, চাইলে বলতে পারিস দরজা আটকে দিনরাত তোর চোখের সামনে বসে থাকবো। বাট এখানে বিয়ে বাড়িতে এসে আমার দিকে ভাবে তাকিয়ে থাকলে লোকে ভাববে তুই তোর স্বামীকে সন্দেহ করে চোখে চোখে রাখছিস। তুলি শিমুলের মুখ থেকে এহেন কথা শুনে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল। শিমুল তুলার লজ্জিত মুখ দেখে হা হা করে হেসে উঠল। সময় এসে শিমুলকে কামরুল হাসানের সাথে পরিচয় করিয়ে দেয়। কামরুল হাসান মেয়ের কাছ থেকে তুলির সিলেট আসার ঘটনা সংক্ষেপে সবটা শুনে অবাক হন। কামরুল হাসান শিমুল এবং তুলিকে সোমার বিয়ের উপলক্ষে ওনাদের বাড়িতে থাকার আমন্ত্রণ জানায়। রুমেল সোমা নবদম্পতির বিয়ের অনুষ্ঠান শেষ করে শিমুল আর তুলি 2 দিন পর চট্টগ্রামের পথে রওনা হবার দিন ঘরে শিমুলের মোবাইলে কল করে শিমুলের মা। শিমুল রিসিভ করতেই শিমুলের মা বলে উঠে, হ্যালো শিমুল, কেমন আছিস বাবা? ভালো আছি মা, একটা গুড নিউজ আছে, শুনবে? বল। তুলির খোঁজ পেয়েছি। সত্যি? কোথায় পেয়েছিস? আমার বন্ধু রুমেল আছে না, ওর মাধ্যমে পেয়েছি। একটু পর রওনা দিব আমি আর তুলি। বাকি সবাইকে সুসংবাদ জানিয়ে দিও। আচ্ছা দিব। শোন শিমুল, একটা কথা বলবো বাবা, তুই আবার তুলিকে বলিস না, ও এলেই শুনতে পারবে। শিমুল ভ্রু কুঁচকে ফেললো ওর মায়ের কথা শুনে। ঘুমন্ত তুলির পাশ থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে শিমুল মোবাইলে ওর মাকে বলল, বলো, খারাপ কিছু হয়েছে নাকি? কণা ওর স্বামীকে গতকাল রাতে খুন করেছে। ওর স্বামী নাকি গতকাল রাতে কোন এক মেয়েকে নিয়ে ওদের ফ্ল্যাটে গিয়েছিল, কণা উপস্থিত থাকা সত্ত্বেও।
কণা এসব সহ্য করতে না পেরে রান্নাঘরে দা ছিল, ওটা দিয়ে ওর স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে। পরে আশেপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে সুমনের লাশ আর কণাকে গ্রেফতার করে নিয়ে যায়। মা, বাপ বাপকেও ছাড়ে না। কণার স্বামী মানুষ নামের জানোয়ার ছিল, নিজের স্ত্রীর বোনের দিকে খারাপ দৃষ্টি দিয়েছিল। আর কণার কথা কি বলবো, বোনের কথা বিশ্বাস না করে স্বামীর কথা বিশ্বাস করেছিল। বড় মামিকে সামলাও, আমরা আসছি। শিমুল কল কেটে দিয়ে জানালার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, একদিন আমরা সবাই আমাদের কৃতকর্মের শাস্তি পাবো, তাই জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো।